আজকে হলো আমাদের কত নম্বর ক্লাস? 5 নম্বর ক্লাস। ঠিক আছে। তো আজকে আমরা লিনাক্সের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো। এটা হলো ফাইল সিস্টেম, পার্টিশনিং ম্যানেজমেন্ট, পার্টিশন কিভাবে তৈরি করব, কিভাবে আমরা লিনাক্সের মধ্যে লজিক্যাল ভলিউম তৈরি করব, মানে অনেক কিছু। যদি আজকে আমরা যতটুকু পড়তে পারি পড়তে পারলাম, যতটুকু আমরা একটু বাকি থাকবে যদি একটু বুঝতে সমস্যা হয় কাল আগামীকাল আরেকটু করব দরকার হলে। ঠিক আছে, মানে আজকের ক্লাস এবং আগামীকালের ক্লাস আসলে ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট এবং পার্টিশনিং ম্যানেজমেন্ট নিয়েই আমরা কাজ করব আজকে এবং আগামীকাল। এই দুটা মানে ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট এবং পার্টিশনিং সিস্টেম ম্যানেজমেন্ট যাদের একেবারে ক্লিয়ার থাকবে, আরএফসি এসএ এক্সাম আসলে পাশ করতে কোনো সমস্যা হবে না। কারণ সব থেকে বড় ঝামেলাটা আসলে এটাই, এই টপিকটাই হলো সব থেকে বড় ঝামেলা। ঠিক আছে। আপনাদের রেড হ্যাট একাডেমির সেকেন্ড পার্ট টু, যেটা পার্ট টুটা অলমোস্ট অলমোস্ট 50% হলো এই পার্টিশনিং ম্যানেজমেন্ট নিয়েই। তো আমি এখানে আজকে আমাদের গত ক্লাসে যেই গ্রাফিক্যাল মোডটা ইউজ করেছিলাম ওইটাই আমি ইউজ করব। আমি একটা রেডি করে রেখেছি, তো ওইটাই আমি শুরু করব। আচ্ছা, একটা কাজ করি একেবারে ভেরি ফার্স্ট একটা জিনিস দেখাই আমি, যে আমি এখানে অনেকগুলো লিনাক্স মেশিন রেডি করে রেখেছি। হ্যাঁ, ইভেন আমি এটা কিন্তু মাত্র তৈরি করেছি। তো যে কোনো সময় আপনারাও তৈরি করতে পারবেন। তৈরি করতে পারবেন বলতে কি, এটাকে জাস্ট অ্যাড করে নেবেন। আচ্ছা, কেউ কি কোনো কোশ্চেন করতেছে? কোশ্চেন আছে কারোর? আহ, ভাইয়া, একটা বিষয় জি। একটু হেল্প লাগতো। জি, আমার অবশ্যই ভাইয়া। ল্যাবটা আনফরচুনেটলি ওইটা ওই যে আহ, একদিন দুদিন পর দেয়া ছিল তো ওইটা হয়ে গেছে, মানে ইরেজ হয়ে গেছে। এখন আমাকে আবার শুরু থেকে করতে হবে ল্যাব করে, যেগুলো না করবো না 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 না, পাচ্ছিলাম ওর না। সমস্যা নেই, সমস্যা নেই ভাই। নতুন করে করতে হবে এরকম না। আচ্ছা, কন্টিনিউ করে যাবেন। হ্যাঁ, আচ্ছা কন্টিনিউ আচ্ছা, করে ঠিক দেন। আছে। আচ্ছা, অনেক সময় হয় না যে আমরা ভিএমওয়্যারে নতুন করে আইএসও দিয়ে স্টার্ট করতে হয় নতুন একটা মেশিন। তো ওইটা আসলে না করেও করা যায়। কিভাবে করা যায় আমি দেখি। আমি সবসময় করি কি, আমি আমার পিসিতে ব্যাকআপ নিয়ে রাখি, ভিএম গুলাকে ব্যাকআপ করে রাখি, সবগুলা ভিএম আমার ব্যাকআপ করা আছে। জাস্ট এখান থেকে আমি ইম্পোর্ট করে ফেলি। হ্যাঁ, আমি একটু দেখাই যে কিভাবে ইম্পোর্ট করি। ধরেন যে আমি একটা এখানে একেবারে যারা ফ্রেশ একটা ওএস যদি আমি সেট আপ করে নিতে পারি, ফ্রেশ ওএস, যে আমি জাস্ট নিউ ব্যাকআপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখলাম। এই ফোল্ডারে আমি করব কি, যে আমার এই যে মেশিনটা আছে এটাকে আমি ওইখানে ব্যাকআপ হিসেবে রাখবো। ঠিক আছে, অথবা এটাকে যে কোনো একটাকে ব্যাকআপ হিসেবে রাখবো। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে এই মেশিনের ভিতরে আমি যা যা কাজ করে রাখছি ওটা সহ কিন্তু ব্যাকআপ হবে। তো আমি সাজেস্ট করি সবাইকে সবসময় যে এই কাজটা করার সময় আপনারা অবশ্যই নতুন একটা মেশিন সেট আপ করে নেবেন, একেবারে নিউ একটা ফ্রেশ মেশিন একটা সেট আপ করে নেবেন, তাহলে ব্যাকআপ নিয়ে রেখে দিলে আপনার জন্য সুবিধা হবে। যে সবসময় নতুন একটা ভার্চুয়াল মেশিন নিয়ে নিয়ে কাজ করতেছেন। তো কি করব, এটাকে এরকম হাইলাইট করে নিব, যে ট্যাব এখানে নিয়ে নিব, সবকিছু থাকুক। আমরা ফাইলে যাব, এইখানে ফাইল, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনের এই ফাইলে যাব। দেখবেন যে এখানে লেখা আছে এক্সপোর্ট টু ওভিএফ। এক্সপোর্ট টু ওভিএফ লেখা আছে। হ্যাঁ, ওভিএফ মানে হলো ওপেন ভার্চুয়ালাইজেশন ফরম্যাট। এটা হলো ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনের জন্য। ভিএমওয়্যার সব মেশিনে এটা চলে, ইভেন ওরাকল ভার্চুয়াল বক্সেও চলবে। তো এক্সপোর্ট টু ওভিএফ দিবেন, এবং আপনি যেখানে ব্যাকআপ নেওয়ার কথা ওইখানে নিয়ে যাবেন, মানে যে ফোল্ডারে আপনি ব্যাকআপ রাখতে চান। তো আমি একটা আলাদা ফোল্ডার তৈরি করে নিই সবসময়, যে নিউ ব্যাকআপ আমি লিখেছি, এইখানে গিয়ে আপনি জাস্ট সেভ দিয়ে দিবেন। তাহলে এটা ব্যাকআপ হয়ে যাবে, এখান থেকে দেখবেন যে এটা ব্যাকআপ হয়ে গেছে। ব্যাকআপ হয়ে গেলে আপনি কিন্তু একটা রেড হ্যাট সিস্টেম বলি অথবা যে কোনো ভার্চুয়াল মেশিন অল টাইম রেডি আছে আপনি জাস্ট ইম্পোর্ট করে নেওয়ার জন্য। এটা আমি ফার্স্ট ক্লাসে দেখাই নাই ইচ্ছা করে। এখন একটু কষ্ট করে নতুন করে আবার একটা সেট আপ দিবেন, তারপর এটাকে একটা ব্যাকআপ রেখে দিবেন, যে কোনো সময় যেন ক্র্যাশ করুক যাই করুক এটা যেন ইম্পোর্ট করা যায়। কারণ আজকে যা আমরা কাজ করব আজকে এবং আগামীকাল, কিছু একটা ভুল হলে ক্র্যাশ হতে পারে। ক্র্যাশ হলে আবার আইএসও দিয়ে আবার নতুন করে সেট আপ করাটা অনেক কষ্টের ব্যাপার। হ্যাঁ, আমি এটা করতেছি না, আমি এখান থেকে ডিলিট করে দিব, নিউ ব্যাকআপ রাখবো না। থাক, এটা পরে করব। তো যদি আমার এরকম হয় যে আমার ক্র্যাশ হয়ে গেছে, তো আমি এটাকে আবার ব্যাকআপ নিব কিভাবে? তো আমি
হোমে যাব, যে এখানে কিছু নাই, আমি হোমে যাব, যাব হলো ওপেন ভার্চুয়াল মেশিন। আমি নতুন একটা আমার ব্যাকআপ থেকে জাস্ট ইম্পোর্ট করব। তো নিউ ভার্চুয়াল মেশিনে যাব, নিউ ভার্চুয়াল মেশিন থেকে আমি যেখানে ব্যাকআপ রেখে দিছিলাম ওই ওই ফোল্ডারে যাব, এবং যেটা আমি লঞ্চ করতে চাই ওটাকে জাস্ট ওইখান থেকে ওপেন করে দিব। যে আমি এটাকে আরটিএল 9.9 9.3 2 যেটা আছে জাস্ট ওপেন করে দিব। এখানে ওপেন করলে দেখবো যে একটা নাম যাবে, তো বাই ডিফল্ট নাম যেটা থাকে করে থাকুক, সমস্যা নাই। এটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে, থ্রি নামে ইম্পোর্ট হবে। এখানে দেখবেন নতুন করে একটা থ্রি আসবে। আমি এটা এক্সট্রা বোঝাতে চাচ্ছি না, আপনারা নিজেরা একটু ট্রাই করবেন যে কিভাবে ব্যাকআপ নেওয়া যায়, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, যে নতুন ফ্রেশ একটা ভিএম বারবার আপনি ইউজ করতে পারবেন। এই থ্রি চলে আসছে, একেবারে হুবহু সেম কনফিগারেশন, কিন্তু কোনো চেঞ্জ নাই ভিতরে। হুম। তো আমরা আর আজকে ওইটাতে আর যাচ্ছি না, আমরা আজকে করব কি পার্টিশনিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমি এটাকে স্টার্ট করে নিই। আমি তিনটা ভিএম রাখছি আপাতত, একটা আমি স্টার্ট করলাম। আসলে আমরা একটা ভিএমই কাজ করব বারবার, তিনটাতে কাজ করব না। একটু লঞ্চ হোক এটা। আচ্ছা, পার্টিশন ম্যানেজমেন্ট সিস্টেম বুঝতে গেলে আমরা এখানে যারা যারা আছি, এখানে অনেকেই আমরা এখানে প্রফেশনাল মানুষজন আছি। আমরা কি বলতে পারবো যে ফাইল সিস্টেম বলতে কি বোঝায়, বলতে পারবো? ফাইল সিস্টেম বলতে মোটামুটি লিনাক্স আমরা দুইটা জিনিস বুঝতে পারি, একটা হচ্ছে কিভাবে হার্ড ডিস্কে ওই ফাইলটা ফরম্যাটেড আছে, আবার একটা লিনাক্সের ফাইল সিস্টেম বলতে হচ্ছে আমরা আগেই যেটা শিখছি যে রুট থেকে সবগুলো যে ব্রাঞ্চ আকারে যে ক্রিয়েট হয় সেটাও বুঝি মোটামুটি। হ্যাঁ, তো আনসার এরকম কাছাকাছি গেছে, আনসার ঠিক আছে অলমোস্ট। উইন্ডোজের ফাইল সিস্টেমের নাম বলতে পারবেন? এনটিএফএস, FAT32 আছে এনটিএফএস আছে। এরকম। উইন্ডোজ সিস্টেম যদি বলি, উইন্ডোজে হলো FAT32 দেন ইউএফএস। এনটিএফএস। এনটিএফএস FAT32 অথবা এনটিএফএস এর ইলাবোরেশন বলতে পারি? এটা ম্যান্ডেটরি না, এমনি জাস্ট কিউরিওসিটি। জানি আমরা FAT32 এবং ইয়ার কি বলে এনটিএফএস এর ফুল ইলাবোরেশন জানি আমরা। না জানলে সমস্যা নাই, একটু দেখে নিব। হ্যাঁ, না জানাটা কোনো ভয়ঙ্কর কিছু না, যে মাথায় আসছে এখন, যে এখন একটু ট্রাই করব মাথায় নিয়ে নেওয়ার। ফ্যাট 32 হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। এক্স্যাক্টলি, FAT32 হলো ফাইল অ্যালোকেশন টেবিল, এন্ড এনটিএফএস হলো নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। তো ঠিক সেম আসলে উইন্ডোজ এর মতো লিনাক্স এর মধ্যেও কিছু ফাইল সিস্টেম আছে, যেরকম ইএক্সটি এক্সটেনশন 2, এক্সটেনশন 3। পড়ালেখা কর, আইস না। একটু ভাইয়া মিউট হয়ে যাব, হ্যাঁ মিউট হয়ে কথা বলবো, রেকর্ড হচ্ছে তো। এক্সটেনশন 3 2, এক্সটেনশন 3, এক্সটেনশন 4, দেন এক্সএফএস। হুম, আরো অনেক ফাইল সিস্টেম আছে, যেরকম উইন্ডোজেও চলে, লিনাক্সেও চলে, এরকম আছে। ভিফ্যাট নিতে পারি। তারপর ভার্চুয়াল মেমোরির জন্য আমরা সোয়াপ নিতে পারি। সোয়াপ আমরা শিখবো আগামীকাল ক্লাসে, আমরা সোয়াপটা কিভাবে করতে হয় এটা দেখবো। এই তো আমরা আমরা আসলে লিনাক্স সিস্টেমের এই ফাইল সিস্টেম গুলো নিয়ে কাজ করব। আর একটা আছে ভাইয়া বিটিআরএফএস। হ্যাঁ, অনেকগুলো আছে ভাইয়া, বিটিআরএফএস আছে, তারপর জেডএফএস আছে। কিন্তু আসলে পপুলার যদি বলি তাহলে এই তিনটাই বেশি পপুলার। সোয়াপটা আসলে আমরা ফাইল সিস্টেম বলতে পারি এক ধরনের, এটা হলো মেমোরির জন্য, এটা এক্সট্রা মেমোরি হিসেবে কাজ করে। তো যদি আমি কোন একটা হার্ড ড্রাইভের ফরম্যাট চিন্তা করি তাহলে এই তিনটা বেশি পপুলার। এক্সএফএস সব থেকে বেশি ইউজ হয়, এক্সএফএস এবং ইএক্সটি 4। তো আমরা আসলে এই দুটা করেই দেখবো, ইএক্সটি 4 এক্সএফএস এই দুটা করেই দেখবো। আর সোয়াপ তো আমাদের তৈরি করতে হবে আলাদা করে। আচ্ছা, তাহলে আমাদের ফাইল সিস্টেম কিছু দেখলাম। ফাইল সিস্টেমের পরে আমাদের আসলে পার্টিশনিং টেবিল টাইপ। আমরা কি এখানে সবাই যে ফিজিক্যাল মেশিন সেটআপ করতে পারি? উইন্ডোজ অথবা লিনাক্স ফিজিক্যাল মেশিন, মানে সরাসরি কম্পিউটারের মধ্যে আমরা ওএস সেটআপ করতে পারি বুটেবল সেটআপ দিয়ে? অথবা আমরা এখানে আছি যে জি। আমরা সার্ভার সেটআপ করেছি কেউ কখনো,
সার্ভার, এখানে অনেকেই প্রফেশনাল মানুষজন আছে। জি, আমি করেছি অনেক। আচ্ছা, ইনশাল্লাহ, অবশ্যই ভালো। সার্ভারের মধ্যে কিন্তু আসলে আমাদের নর্মাল পিসির মতো ছোট স্টোরেজ থাকে না। এটাও অবশ্যই অনেক সবাই আমরা জানি যে আমার যেরকম আমি পিসিতে ইউজ করি ম্যাক্সিমাম 1 টেরাবাইট হার্ড ড্রাইভ। আমার অবশ্য 1 টেরাবাইট না, আমার 512 এর মতো হার্ড ড্রাইভ আছে সর্বমোট, মেবি দেখতে হবে তবু। তো আমরা সার্ভারের মধ্যে করি কি অনেক বিশাল বিশাল আমাদের হার্ড হার্ড মানে হার্ড ড্রাইভের স্পেস থাকে, যেরকম অনেক সময় দেখা যায় যে 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 3 টেরাবাইট, অথবা 2 টেরাবাইটের 10টা হার্ড ড্রাইভ থাকবে। তো অনেক বিশাল বিশাল স্পেস, মানে আমরা 10 টেরাবাইট, 20 টেরাবাইট স্পেস নিয়ে কাজ করি। তো ওই হিসেব করে আসলে আমাদের পার্টিশনিং, মানে পার্টিশন টেবিলের ফরম্যাটটা অথবা টাইপটা ওরকম হয়। আমরা হয়তোবা অনেকেই জানি আমরা বায়োস সিস্টেম নিয়ে কাজ করি সবাই, অলমোস্ট সবাই, ঠিক না? বায়োস সিস্টেম, যেরকম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম যেটা আমরা বলি আর কি। এবং এটার মধ্যে সবথেকে পপুলার যেটা আমাদের পার্টিশনিং টেবিলের স্ট্রাকচার, এটা হলো এমবিআর, ঠিক না? মাস্টার বুট রেকর্ড যেটাকে আমরা বলি। তো কিন্তু এমবিআর একটা প্রবলেম আছে। আমরা যেরকম বুটেবল করি না পেন ড্রাইভ, সবাই তো এখানে আমরা বুটেবল করি পেন ড্রাইভ অনেকে, তারপর আমরা উইন্ডোজ ওএস দিয়ে থাকি, বেশিরভাগই এমবিআর সাপোর্ট করে, বেশিরভাগ না, প্রায় সবাই আমরা এমবিআর ইউজ করি। তো এমবিআর একটা প্রবলেম কি, আমরা ম্যাক্সিমাম এটার মধ্যে 2 টেরাবাইট স্পেস রাখতে পারবো একটা ড্রাইভে। আমি কিন্তু বলতেছি না যে ম্যাক্সিমাম পুরোটাতে 2 টেরাবাইট, ম্যাক্সিমাম পুরোটাতে 2 টেরাবাইট না, মানে একটা ড্রাইভে 2 টেরাবাইট রাখতে পারবো, মানে একটা পার্টিশনে 2 টেরাবাইট রাখতে পারবো। দেখো আমি সি ড্রাইভে 2 টেরাবাইট, সি ডি এর মধ্যে 2 টেরাবাইট, এরকম। কিন্তু যখন আমরা লিনাক্স সেট আপ করি তখন কিন্তু আসলে আমাদের এরকম সিডি থাকে না আলাদা করে, ঠিক না? ওটা একটু আমাদের কষ্ট হয়ে যায়। এই জন্য আসলে আমরা পার্টিশনটা অন্যরকম ভাবে করতে হয়। তো ম্যাক্সিমাম 2 টেরাবাইট যখন সাপোর্ট করবে, যদি ইনকেস কেউ যদি বলে যে আমার এখানে অনেক বড় ফাইল নিয়ে আমি কাজ করব, যে আমার মিনিমাম 2 টেরাবাইট লাগবে, মানে একটা হার্ড ড্রাইভে মিনিমাম 2 টেরাবাইট লাগবে, ম্যাক্সিমাম আমার হয়তো বা 10, 20, 30 টেরাবাইট লাগতে পারে। অনেক সময় হয় না যে আমরা একটা সার্ভার সেট আপ করবো, হয়তো বা একটা ওয়েবসাইট সেট আপ করবো, ওয়েবসাইটের মধ্যে আমার একটা স্পেসিফিক পার্টিশনে হয়তো বা আমার 10 টেরাবাইট স্পেস লাগবে, এরকম কিন্তু হয়, এটা স্বাভাবিক। তখন আমরা আসলে কিভাবে দিব? তখন ওইটাই একটাই বিষয় যে আমরা ওই সময় এমবিআর ইউজ করতে পারি না, আমাদের ওই সময় অন্য একটা সিস্টেম ইউজ করতে হয়, যেরকম ইউইএফআই যেটা আছে, ইউইএফআই, জি ভাইয়া, ইউইএফআই এর জিপিটি, এক্স্যাক্টলি, হ্যাঁ, ইউইএফআই এর জিপিটি ইউজ করতে হয়। জিপিটি তে আমরা ম্যাক্সিমাম অলমোস্ট মেবি 9 জেটাবাইট পর্যন্ত ইউজ করতে পারি। 9 জেটাবাইট, 9.4 না, আচ্ছা 9.4 অনেক, মানে এটা কিন্তু হিউজ একটা স্টোরেজ, মানে একটা পার্টিশনে 9.4 জেটাবাইট পর্যন্ত ইউজ করা যায়। 1 জেটাবাইট মেবি 1000 টেরাবাইট 1 জেটাবাইট, ঠিক না? আমি যদি ভুল না বলে থাকি আর কি। তো আমাদের আসলে কখন আমরা কি রকম সেটআপ করব, কোন রেকর্ড কিরকম হবে, এটা আসলে আমাদের ডিপেন্ড করবে আমাদের সার্ভারের স্টোরেজের উপর, ঠিক আছে? স্টোরেজের উপর না, ঠিক, মানে সার্ভারের মধ্যে আমি কি ধরনের পার্টিশন ম্যানেজমেন্ট সেটআপ করব। একবার যখন আমি একটা সার্ভার সেটআপ করে ফেলবো তখন কিন্তু আসলে চেঞ্জ করাটা একটু কষ্ট হয়ে যায়। দেখা যাবে যে আমার হয়তো ডেটা লসের একটা অপশন থাকতে পারে, তো ওটা আমরা একটু খেয়াল করে নিব, খেয়াল করলেই ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা না। তো আগে থেকেই আসলে ডকুমেন্টেশন করে রাখতে হয়, যে একটা কোনো কিছু আমরা যখন কাজ করব, আইটিতে যারা আমরা কাজ করি সবসময় ডকুমেন্টেশন অনেক বেশি করতে হয়। তো আমরা বিভিন্ন ধরনের পার্টিশন তৈরি করব আজকে, বিভিন্ন ধরনের পার্টিশনের মধ্যে আমাদের যেরকম যদি আমরা আসলে লিনাক্স নিয়েই কাজ করব বেশিরভাগ, লিনাক্সের মধ্যেও এনটিএফএস কিন্তু সেটআপ করা যায় লিনাক্সের মধ্যেও। তো আমরা এনটিএফএস করব না, আমরা এক্সটেনশন 4 এগুলা করব। তো ext4, ext3 থেকে শুরু, ext3, ext4 এন্ড xfs,
XFS XFS এর জন্য আমাদের লিনাক্স পার্টিশন আইডি যেটাকে আমরা বলি এটা হলো 83 প্রাইমারি পার্টিশনের জন্য। যদি আমরা আবার এক্সটেন্ডেড পার্টিশন করি তখন আবার আমাদের 8E বলতে হয়। এটা আমরা যাব, এটা আমরা দেখবো আস্তে আস্তে, এটা আসলে না দেখলেও হয় পার্টিশন আইডি। তো আমরা একটু দেখি যে আমাদের সিস্টেমের মধ্যে আমরা যেটা সেট আপ করেছি ওটার মধ্যে ফ্রি স্পেস আছে কতটুকু, অথবা এটা হার্ড ড্রাইভ কিরকম আছে ওটা আমরা একটু চেক করি। তো চেক করার জন্য খুবই ইজি একটা কমান্ড আছে, আমরা এখানে দেখব ডিস্ক ফ্রি ড্যাশ এইচটি। এইচটা ছোট হাতের হলেও সমস্যা নেই, এইচটি জাস্ট দিব। এখানে দিলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কোন লোকেশনে কিরকম স্পেস আছে এবং কতটুকু ইউটিলাইজ হয়েছে। আসলে এখান থেকে পুরোটা বোঝা যায় না যে আমার এখানে কয়টা হার্ড ড্রাইভ আছে, দেন কয়টা ইউজ করা হয়েছে। আমার যেই কমান্ড যেটা আমার সব থেকে পছন্দ এটা হলো lsblk, বাল্ক লিস্ট বলতে পারি আর কি আমরা এটাকে। তো lsblk দিয়ে যখন আমরা একটা এন্টার প্রেস করব তখন এরকম হার্ড ড্রাইভ দেখাবে যে আমার একটাই হার্ড ড্রাইভ এখানে SDA। যদি আমার আরেকটা হার্ড ড্রাইভ হইতো তখন এটাকে বলতো SDB। ঠিক আছে, তো আমাদের এই হার্ড ড্রাইভ গুলো এরকম নাম দিয়ে আসবে SDA, SDB। এটা কিন্তু SATA হার্ড ড্রাইভ, SATA এই জন্য SDA। যদি আবার ভার্চুয়াল হার্ড ডিস্ক হইতো তাহলে আবার VD হইতো। ঠিক আছে, কিন্তু একটা মজার বিষয় হলো যদি SSD ও থাকে তবুও SDA আসে, SD আসে। হ্যাঁ, SSD থাকুক অথবা NVMe থাকুক তখনও আসলে SDA আসে, SD দিয়েই স্টার্ট হয়। তো অনেক সময় ভার্চুয়াল ডিস্ক থাকে, ভার্চুয়াল ডিস্কটা হলো রিমোট লোকেশন থেকে আমাকে একটা স্পেস দেওয়া হয়। আর বেশিরভাগ ভার্চুয়াল ডিস্কটা দেখা যায় হলো লিনাক্সের মধ্যে যখন আমরা KVM করি, KVM এর ভিতরে যখন আমরা দিই তখন ভার্চুয়াল ডিস্কটা দেখা যায় VDA অথবা VDB এরকম। তো আমাদের একটাই মাত্র ডিস্ক SDA। তো SDA তে আমরা এখানে দেখা যাচ্ছে যে এরকম অলমোস্ট আমাদের 3টা পার্টিশন করা আছে এখানে। হ্যাঁ, মেইন 3টা পার্টিশন, একটা বুটে দেওয়া, তারপর 3 নাম্বার পার্টিশনটাকে আবার ভাঙা হয়েছে, রুটে দেওয়া, সোয়াপে দেওয়া, আবার হোমেও দেওয়া একটুখানি। এরকম ভাবে করা আছে। তো আমরা SDA তে কোনো ফ্রি স্পেস আছে কিনা একটু দেখতে চাই। 50GB হলো হার্ড ডিস্কের টাইপ, তো আমরা একটু দেখতে চাই। তো দেখার জন্য খুবই সহজ একটা কমান্ড আছে, part-ed, PARTED, part-ed। part-ed দিয়ে আমরা জাস্ট এন্টার প্রেস করব, তখন part-ed তে নিয়ে যাবে আমাদেরকে। part-ed তে নিয়ে গেলে আমরা এখানে জাস্ট একটা জিনিস লিখবো, আমরা লিখবো প্রিন্ট ফ্রি লিখবো, সরি প্রিন্ট ফ্রি। এন্টার প্রেস করব, তাহলে এখানে দেখাবে যে আমার ফ্রি স্পেস আছে কতটুকু। এইটা হলো আমার ফ্রি স্পেস, যে 52.6GB থেকে 53.7GB পর্যন্ত আমার ফ্রি স্পেস আছে। এটা এতটুকু, আসলে এতটুকু দিয়ে আমাদের খুব একটা কাজ হবে না। একটা কাজ করি, আমরা একটা হার্ড ড্রাইভ বসাই নিই। ঠিক আছে, নতুন একটা হার্ড ড্রাইভই বসাই নিই আমরা এখানে। তো আমাদের আসলে মেইন কাজ এটাই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের যেটা, যে আমার হয়তো বা স্পেস শেষ হয়ে গেছে, আমার নতুন হার্ড ড্রাইভ বসাতে হবে আমার সার্ভারে। তো আমি আমার VM এর মধ্যে হার্ড ড্রাইভ বসাই নিই। তো VM এর মধ্যে হার্ড ড্রাইভ বসানো যাবে মানে আমাদের আমরা ডেটা সেন্টারের মধ্যে যেটা করি যে আমার ওয়েব সার্ভারের হার্ড ড্রাইভ শেষ হয়ে গেছে, ফুল হয়ে গেছে, আমি নতুন একটা হার্ড ড্রাইভ বসাবো। তো এখানে হার্ড ড্রাইভ, এখানে আমি যখন সেটিংসে যাব, মানে আমরা যখন পাওয়ার অফ করে দেন প্রেতে বসাই নিই, তো আমি এখানে হার্ড ড্রাইভে যাব, এখানে 50GB দেওয়া, তো আমি নতুন একটা হার্ড ড্রাইভ অ্যাড করব। অ্যাড এ যাব, এখানে অ্যাড হার্ড ডিস্ক, নেক্সট, যেটা রিকমেন্ডেড থাকবে আমরা ওইটাই দিব, কোনো চেঞ্জ করব না। নেক্সট নেক্সট দিয়ে আমরা চলে যাব এখানে 8GB, আমি এখানে আবার এখানে 20GB দেই। আমি একটু পরে আরেকটা হার্ড ড্রাইভ অ্যাড করব, মানে অনেকগুলো আস্তে আস্তে অ্যাড করতে চাই। 20GB একটা অ্যাড করলাম, নেক্সট করি, নেক্সট, ফিনিশ। তো আমার একটা 20GB হার্ড ড্রাইভ অ্যাড হয়ে গেছে এখানে। দেন ওকে দিয়ে বের হয়ে যাব, তারপর আমি এটাকে স্টার্ট করব। স্টার্ট, আপনারা একটু দেখবেন যে কিভাবে অ্যাড করতে হয়।
সেটিংসে যে তারপর এডিট ভার্চুয়াল মেশিনে যে আপনার নতুন একটা হার্ড ড্রাইভ বসায় নেবেন, ঠিক আছে? তাহলে আমরা আমাদের নতুন হার্ড ড্রাইভ বসানো হইলো আমাদের সার্ভারের মধ্যে। এখন আমরা ওই যে ফ্রি স্পেসটা আছে ওটাকে আমরা ইউজ করতে চাই। তো দেখি, আমরা ধরে নিলাম যে আমাদের যে হোম যে ডিরেক্টরি, হোম ডিরেক্টরিতে স্পেস ফুল হয়ে গেছে, আমরা ধরে নিলাম, ঠিক আছে? অথবা একটা ডিরেক্টরি আমরা তৈরি করে নিব যেটাতে আমাদের স্পেস ইউজ করতে পারবো, ইউজ করার জন্য। তো আজকে অনেকবার হয়তোবা আমাদের সিস্টেম ইয়া করতে হতে পারে, বারবার অন অফ করতে হতে পারে। এটা কিন্তু রিমোটলিও করা যায়, যে আপনি যদি কাউকে দিয়ে সার্ভারটাকে অফ করায় নিতে পারেন, অফ করায় বললেন যে হ্যাঁ সার্ভারের মধ্যে তুমি হার্ড ড্রাইভ বসাও, তারপর আবার হার্ড ড্রাইভ বসানোর পরে যখন সার্ভার স্টার্ট হয়ে যাবে আপনি এসএসএইচ দিয়েও কাজ করতে পারবেন। তো এখানে দেখি এলএসবিএলকে, তাহলে এখানে আমার এইচডিবি দেখানোর কথা, দেখি এইচডিবি দেখায় কিনা। এক্স্যাক্টলি এইচডিবি দেখাচ্ছে এখানে, ঠিক আছে? তো আমাদের যেই আমরা এখানে যদি এনবিআর ইউজ করি, এনবিআর অথবা জিপিটি যেটা ইউজ করি, আমরা এনবিআর যদি ইউজ করি তাহলে আমাদের পার্টিশনিং সিস্টেমে আমরা ম্যাক্সিমাম লজিক প্রাইমারি পার্টিশন করতে পারবো 4টা, ম্যাক্সিমাম 4টা প্রাইমারি পার্টিশন করা যাবে এবং এক্সটেন্ডেড পার্টিশন করা যাবে অনেকগুলা। তো আমরা এখন আসলে প্রাইমারি পার্টিশন ক্রিয়েট করবো একটা। তো আমরা একটা জাস্ট কোশ্চেন একটা লিখি, কোশ্চেন না জাস্ট এজাম্পশন ধরি যে আমার নতুন যে হার্ড ড্রাইভটা আছে এইচডিবি, যে একটা জায়গায় আমি মাউন্ট করতে চাই। যেরকম কোথায় মাউন্ট করব, আমি হয়তোবা হোমের মধ্যে নতুন একটা ফোল্ডার তৈরি করবো, হ্যাঁ, যে ক্রিয়েট এ 15G ধরি, হ্যাঁ, অথবা 20G ধরলাম, 20G প্রাইমারি পার্টিশন। প্রাইমারি পার্টিশনে একটু সমস্যা আছে, আমি কি কোনো ভুল লিখতেছি? প্রাইমারি পার্টিশনে একটু ভুল মানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হলো প্রাইমারি পার্টিশন ইচ্ছা করলে ছোট বড় করা যায় না। যেটা আমরা লজিক্যাল ভলিউম করতে পারবো, একটু পরেই আমি করব। অথবা অনেকগুলা আমার হয়তোবা আরেকটা হার্ড ড্রাইভ আছে, এইচডিবি, এইচডিসি, এইচডিই, এরকম অনেকগুলো হার্ড ড্রাইভ আছে, আমি ওইখান থেকে ফ্রি স্পেস বের করে করে আমি 20GB করতে পারবো, এরকম করা যাবে না। একটু পরে আমি বুঝাচ্ছি। ক্রিয়েট এ 20GB প্রাইমারি পার্টিশন অন হোম পি ডিস্ক বললাম আমি, হ্যাঁ, প্রাইমারি ডিস্ক পি ডিস্কের মধ্যে and use XFS ফাইল সিস্টেম। জাস্ট বেসিক একটা জিনিস আমরা তৈরি করতে চাই, যে এইখানে এই ফোল্ডারের মধ্যে আমি জাস্ট মাউন্ট করতে চাই। যেরকম এখানে লেখা আছে না যে হোমের মধ্যে 10GB দেওয়া, তো আমি এখানে চাই হোমের ভিতরে একটা ফাইল থাকবে যেটাকে আমরা বলবো পি ডিস্ক, ওইখানে মাউন্ট করা থাকবে XFS ফরম্যাটে 20GB, ঠিক আছে? তো একটা কাজ করি, বোঝার সুবিধার জন্য আমরা এখানে হোম ফোল্ডারটাকে তৈরি করে নিই, হ্যাঁ, লোকেশন হোম, এগুলো অনেকগুলো তৈরি করা আছে অলরেডি, এগুলাকে ডিলিট করে দিব আমি, দরকার নেই। সার্ভারের মধ্যেও কিন্তু করতে পারতাম, কিন্তু আমি করিনি। তো আমরা ফার্স্টে করব কি, পার্টিশনের ফ্রি স্পেসটা দেখে নিব, যে পার্ট ইডি। এখন আমাকে একটু বুঝতে হবে যে আমাদের এই হার্ড ড্রাইভ গুলা কোথায় থাকে, এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই হার্ড ড্রাইভ গুলো আসলে থাকে ডিভাইসের মধ্যে, হ্যাঁ, ডেভের মধ্যে। যদি আমি এখানে রুটে যাই, এই যে এখানে দেখবেন যে ডেভ নামে একটা কথা আছে, এটা ডেভ হলো ডিভাইস, সমস্ত ধরনের ডিভাইস এখানে কানেক্টেড থাকবে। তো ডেভের ভিতরে থাকে হলো এইচডিএ, এইচডিবি,
এসডিসি এগুলা, ঠিক আছে। তো আমরা এখানে করব কি যে পার্ট ইডি ডেভ এসডিবি এসডিবি দেখব এবং আমরা দেখতে চাই প্রিন্ট ফ্রি। প্রিন্ট ফ্রি, তো এখানে প্রিন্ট ফ্রি দেখলে আমরা দেখব যে এখানে কিচ্ছু করা হয় নাই, ফুল স্পেসটাই এখানে ফ্রি আছে 20 জিবি, অলমোস্ট 20 জিবির মতো। অথবা পি ফ্রি দিলেও হবে, এরকম ভাবে দেখাবে। কোনো পার্টিশনিং টেবিল হয় নাই। এখন কথা হলো যে আমরা পার্টিশনিং টেবিল কোনটা ইউজ করব। তো আমরা এখানে এমবিআর অথবা জিপিটি যে কোনো একটা ইউজ করতে পারি, কিন্তু আমাদের এখানে স্পেস তো ছোট, তো আমরা এখানে এমবিআর ইউজ করতেছি। এবং এমবিআর জিপিটি কিন্তু আমরা যখন সেটআপ করব, যখন আমরা আইএসও ফাইল সেটআপ করি তখনই কিন্তু নির্ধারণ হয়ে যায় যে আমরা এমবিআর ইউজ করব নাকি জিপিটি ইউজ করব, যখন আমরা বুটেবল করি, ঠিক না? তো ওইটা ওইখান থেকে ডিক্লেয়ার করতে হবে। কিন্তু যদি আমাদের এমবিআর হয় তাহলে আমাদের একটা কমান্ড আছে, কমান্ড হলো fdisk। fdisk দিয়ে কাজ করতে হবে, fdisk dev sdb, স্টোরেজ ডিভাইস বি এসটিবি। আর যদি আমি জিপিটি দিয়ে কাজ করি, যে আমি জিপিটি ইউজ করব, তখন কিন্তু আসলে fdisk কাজ করবে না। হ্যাঁ, জিপিটির জন্য হলো gdisk, এমবিআর এর জন্য হলো fdisk, আর জিপিটির জন্য হলো gdisk। দুইটা কিন্তু সেম, কাজও সেম, সবকিছু সেম, শুধু নামটা ভিন্ন। হ্যাঁ, যদি আমাদের জিপিটি হয় তাহলে gdisk ইউজ করব। CentOS অথবা মানে আরপিএম বেসড ওএস এর মধ্যে সবগুলোর জন্য কিন্তু সেম কমান্ড, কোনো চেঞ্জ নেই, gdisk অথবা fdisk। gdisk ইউজ করব যদি আমাদের পার্টিশনিং সাইজ বড় বড় হয় তাহলে, আর যদি আমি এমবিআর ইউজ করে থাকি তখন fdisk ইউজ করব। তো আমি তো এখানে এমবিআর সেটআপ করেছি, তো কোনো করার নাই। তো এসডিবি এন্টার প্রেস করব। তো এখানে আমি নতুন একটা পার্টিশন তৈরি করতে চাই। হ্যাঁ, এখানে fdisk বলতেছি, কিন্তু ওয়েলকাম টু fdisk। এখানে ইচ্ছা করলে আমরা দেখতে পারি যে এখানে কোনো পার্টিশন ক্রিয়েট করা আছে কিনা। তারপরে এখানে এম ফর হেল্প লেখা আছে, এম এর মধ্যে প্রেস করে এন্টার প্রেস করতে পারেন, তাহলে হেল্প দেখাবে, অনেক কিছু আছে এখানে। তো আমরা এখানে প্রিন্ট করে দেখতে চাই যে কোনো পার্টিশন আছে কিনা, কোনো পার্টিশন আছে কিনা দেখার জন্য প্রিন্ট ইউজ করতে পারি, প্রিন্ট দ্য পার্টিশন টেবিল। তো পি দিয়ে এন্টার প্রেস করব, তাহলে এরকম প্রিন্ট আসবে। তো এখানে কোনো ডিস্ক ইউজ করা হয় নাই, 20 জিবি ফ্রি আছে, ভিএমওয়্যার এর একটা ডিস্ক মডেল এটা, এবং এটা DOS যদি থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যেটা হলো এমবিআর। হ্যাঁ, DOS যদি থাকে তাহলে ধরে নিতে হবে এমবিআর। তাহলে আমরা নিউ পার্টিশন ক্রিয়েট করব, এখানে নিউ প্রাইমারি পার্টিশন। তো আমাদের এমবিআর এর মধ্যে 3টা প্রাইমারি পার্টিশন তৈরি করা যায় একটা হার্ড ড্রাইভ থেকে, ঠিক আছে। তো আমি নিউতে যাব, নিউ এম দিয়ে হলো নিউ পার্টিশন ক্রিয়েট করা। তো এখানে দেখতে পারেন এখানে এই অ্যাড এ নিউ পার্টিশন, নিউ পার্টিশন এনে যাব। এখানে দেখেন লেখা আসবে যে প্রাইমারি পার্টিশন অর এক্সটেন্ডেড পার্টিশন। একটা কাজ করি, আমরা এখান থেকে 20 জিবি পুরোটা ইউজ না করে আমরা এখান থেকে 15 জিবি ইউজ করি, আরো 5 জিবি আমরা অন্য কাজে ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা, 15 জিবি প্রাইমারি পার্টিশন ক্রিয়েট করব। তো এখানে আমরা ডিফল্ট প্রাইমারি পার্টিশনই নিব। এখানে পি দিয়ে প্রাইমারি পার্টিশন, জাস্ট এন্টার প্রেস করব। এখানে লেখা আছে যে পার্টিশন নাম্বার ডিফল্ট, বাই ডিফল্ট 1 ইউজ করব আমরা, তো 1 দিয়ে দিলাম 1। ফার্স্ট সেক্টর, এখানে সেক্টর বলতে কি বোঝাচ্ছে এটা হলো ইম্পর্টেন্ট। সেক্টরটা হলো যে আমরা অ্যাড্রেস হিসেব করি না, যে কত নাম্বার অ্যাড্রেসে বসবে, তো এটা হলো ওই অ্যাড্রেস নাম্বার, ঠিক আছে। লিনাক্সে হয়তো আপনাদেরকে চাঙ্ক বলতে বোঝাবে, চাঙ্ক, অনেক সময় চাঙ্ক বলে, তো আমি চাঙ্কটা পছন্দ, চাঙ্ক না বলে আমি এখানে অ্যাড্রেস নাম্বার বলতে পছন্দ করি। তো প্রত্যেকটা অ্যাড্রেস নাম্বার এটা, তো 248 অ্যাড্রেস নাম্বার থেকে শুরু হবে। তো 248 বাই ডিফল্ট থেকে শুরু হোক। লাস্ট সেক্টর আমি কতটুকু পর্যন্ত ইউজ করব, তো ওইটা তো আর আমি হিসাব করতে পারবো না আসলে, ঠিক না। তো ওটা এত ঝামেলা দরকার নাই, আমরা এখানে বলে দিব যে ফার্স্ট সেক্টরের সাথে প্লাস 15G অ্যাড করে নাও।
ফার্স্ট সেক্টরের সাথে 15G অ্যাড করে তারপর তুমি ইউজ করো, ঠিক আছে? ফার্স্ট সেক্টরের সাথে 15G, তো এখানে এন্টার প্রেস করলেই এটা তৈরি হয়ে যাবে যে হ্যাঁ লিনাক্স। বুঝি নাই, আরেকবার একটু বলা যাবে? এখান থেকেও প্রথম থেকে হ্যাঁ এই পার্টটাই আর কি। এখানে আমি একটু দেখাই। আমরা ফার্স্টে করলাম কি যে এফডিস, তারপর ডেভ এসডিবি তে ঢুকলাম। এখানে আমাদের 20 GB ফ্রি স্পেস আছে। তো আমাদের কোশ্চেনটা হলো যে আমরা একটা 15 GB একটা প্রাইমারি পার্টিশন ক্রিয়েট করব ফার্স্টে, তারপর আমরা এগুলোকে মাউন্ট করব। তো আগে পার্টিশনটা তৈরি করে নিব। তো এখানে যখন আমি নিউ পার্টিশনে ক্লিক করব, এন এ যখন ক্লিক করব, তখন অপশন আসবে যে আমি কি প্রাইমারি পার্টিশন করব নাকি এক্সটেন্ডেড পার্টিশন করব, ঠিক আছে? তো আমি এখানে প্রাইমারি পার্টিশন করতে চাই, এজন্য পি দিলাম প্রাইমারির জন্য। তারপর আসবে যে পার্টিশন নাম্বার কত হবে, 1 থেকে 4। তো আমার 1 ইউজ করব, কারণ এটা বাই ডিফল্ট প্রাইমারি পার্টিশন, 1 নম্বর পার্টিশন। এবং এখানে ফার্স্ট সেক্টর যেটা বোঝাচ্ছে 2048 থেকে শুরু হবে বাই ডিফল্ট। তো শুরু হোক, সমস্যা নাই। ফার্স্ট সেক্টরটা এটার উপরে আমরা ছেড়ে দিব। লাস্ট সেক্টর কত হবে ওটা আসলে হিসাব করা যায় না, এই জন্য আমরা এখানে বলে দিব +15G, মানে জি দিয়ে মানে গিগাবাইট, +15 GB লাস্ট সেক্টর ধরে তুমি হিসাব করে আমাকে বের করে দাও যে কতটুকু হবে। তো এই সেক্টরের সাথে 15 GB জন্য যতটুকু সেক্টর দরকার, যতটুকু অ্যাড্রেস দরকার, এই অ্যাড্রেসটা মিলায়া ও 15 GB তৈরি করে নিবে, ঠিক আছে? ভাইয়া এখানে ওই যে 1 যেটা ডিফল্ট দিয়ে এন্টার দিলাম, হ্যাঁ, হ্যাঁ 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 তারপর ফার্স্ট সেক্টর যেখানে আসছে সেখানে কি আমরা ক্লোন দিয়ে আবার এন্টার দিছি আর লাস্ট সেক্টর আসছে? হ্যাঁ হ্যাঁ না, কোলন না, কোলন থাকবে আগে থেকেই। আচ্ছা আমি আরেকবার প্রথম থেকে দেখাই, আমি এখান থেকে কোয়েট করে ফেলি, আমি সেভ করলাম না। আমি একবার প্রথম থেকে দেখাই, এখান থেকে সেভ করে নেই আমি, হয় না কিন্তু, ঠিক আছে? জাস্ট এন্টার প্রেস করব, তো আসলো। আসার পরে আমি নিউ পার্টিশনে যাব, নিউ এন দিলাম, এন্টার। কি পার্টিশন করব? প্রাইমারি পার্টিশন, পি, এন্টার প্রেস করব। পার্টিশন টেবিল আমি এখানে 1 লিখতে পারি, না লিখলেও বাই ডিফল্ট 1 নিয়ে নিবে, এটা তো বুঝতে পারতেছি, ঠিক না? তো 1 এর মধ্যে দিলাম না, 1 এ নিবে। ফার্স্ট সেক্টর যেটা, ফার্স্ট সেক্টর বাই ডিফল্ট যেটা থাকবে ওইটাই ও নিবে, ওটাই নেক, আমরা চেঞ্জ করব না, কারণ চেঞ্জ করার দরকার নাই আমার। কিন্তু লাস্ট সেক্টরটা আমাদেরকে বলে দিতে হবে কোনটা হবে। লাস্ট সেক্টর আমরা চাই যে 15 GB স্পেস যেন আমার থাকে। তো ওকে আমি বলে দিব যে তুমি তোমার ফার্স্ট সেক্টরের সাথে 15G অ্যাড করো, 15 GB অ্যাড করো ফার্স্ট সেক্টরের সাথে। 15 GB অ্যাড এখানে তো করে ফার্স্ট যা যা হয়। সেক্টরের সঙ্গে, জি ভাই এইখানেই তো ফার্স্ট সেক্টরের সঙ্গে যে অ্যাড করতে বলতেছি সেটা তো লেখা হচ্ছে না। বুঝছি, +15G অ্যাড করতেছি না, এটা তো লাস্ট সেক্টরের লাইনটাতে লিখতেছি। হ্যাঁ লাস্ট সেক্টরের লাইনেই বলা আছে যে আপনি সেক্টর নাম্বার লেখেন, অথবা আপনি আপনার সাইজ দিয়ে বলে দেন যে কোন কতটুকু অ্যাড করতে হবে। আপনার কাছে দুইটা অপশন থাকবে, একটা হলো আপনি সেক্টর নাম্বার বলবেন, অথবা সাইজটা বলে দিবেন। তো আমরা তো সেক্টর নাম্বার বলতে চাই না, আমি সাইজ বলতে চাই, সাইজ দিয়ে দিলাম, জি ঠিক আছে? ভাই আরেকটা জিনিস অ্যাড করি, জি সরি। জি সেটা ভাই। হচ্ছে সেক্টরে তো ভাই এখানে ফার্স্ট আর লাস্ট মাঝখানে কোনো সেক্টরটা ইউজ করতে কোনো ভাইয়া রুলস আছে আর কি? ভাইয়া বুঝি নাই। মানে সেক্টরটা তো ফার্স্ট আর লাস্ট ছাড়া তো আর কিছু দেখা যাচ্ছে না না, না। ফার্স্ট আর লাস্ট ছাড়া তো আসলে দেখা যাবে না। হ্যাঁ সেটাই এটা হচ্ছে আসলে আমার মাঝখানে অ্যাড্রেস, এটা আসলে আমার অ্যাড্রেসের নাম্বার, হ্যাঁ আচ্ছা, অ্যাড্রেস মানে নাম্বার। পুরো ডিসপ্লেস করার জন্য আমরা সিলেক্টর ইউজ করতে পারি, মানে হ্যাঁ পুরো এক্স্যাক্টলি, ডিসপ্লে চাই। হ্যাঁ আর যদি আমি পার্টিকুলার জিবি চাই তাহলে এইভাবে এই প্যাটার্নে দিতে হবে হ্যাঁ নাকি? পার্টিকুলার জিবি চাই। আসলে আমরা তো জিবি চাই, আমরা আসলে সেক্টর দিয়ে একটু ঝামেলা হয়ে যাবে না খুঁজে বের করতে। রাইট রাইট। প্রত্যেকটা সেক্টর সাইজ হলো এমবিআর এ হলো না এমবিআর এ না, জিপিটি তে হলো 512 বাইট মনে হয়। জিপিটি তে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই, 512 বাইট, 512 বাইট। আর এমবিআর এও মনে হয় এরকমই, খুব একটা চেঞ্জ হয় না। আচ্ছা আমরা এখান থেকে রাইট করে বেরোতে হবে, আমি একটু প্রিন্ট করে দেখতে পারি, প্রিন্ট পি দিলাম,
প্রিন্ট, তো দেখতে পারি এখানে দেখেন লেখা আছে 83 আইডি, লিনাক্সের আইডি দেওয়া আছে 83। তো আমরা দেভ SDB1, আমার সাইজ হলো 15 জিবি, সেক্টরের নাম্বার দেখেন স্টার্ট সেক্টর এন্ড এন্ড সেক্টর, টোটাল সেক্টর হলো এই কয়টা সেক্টর আমি ইউজ করেছি এখানে, এখানে সাইজ বলে দিছে এটা। তো আমি এখানে ডাব্লিউ দিয়ে আমি বের হব, ঠিক আছে, ডাব্লিউ দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাব। 83 টা কি মানে এটা? 83 হলো লিনাক্সের যে পার্টিশনিং টেবিল ওটার আইডি। হ্যাঁ, এটা পার্টিশন আইডি, যে আমি প্রাইমারি পার্টিশন যখন ক্রিয়েট করব এক্সটেনশন 3, 4, XFS এগুলোর জন্য লিনাক্সের একটা আইডি থাকে, এটা হলো আইডি। কমন আইডি মানে এটা একটু পরে আমরা আইডিটা চেঞ্জ করব। এটা হলো প্রাইমারি পার্টিশনের জন্য। হ্যাঁ, আইডি যেরকম আপনি ভার্চুয়াল মেমোরির জন্য আইডি আলাদা হবে, ভার্চুয়াল মেমোরির জন্য আইডি মেবি এটা হবে কত, এটা আমার তো মনে নেই। এখানে যেগুলো ভাই 83 টা কি কমন মানে হচ্ছে এরকম? হ্যাঁ 83 টা আপাতত কমন। আচ্ছা আচ্ছা। মানে সবগুলোর জন্য ext34 এবং XFS। হ্যাঁ, সবার জন্য এটা লিনাক্সের জন্য হলো কমন আইডি হলো এটা, কিন্তু এটাকে আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে, আমরা একটু পরে চেঞ্জ করব। ভার্চুয়াল মেমোরির জন্য হলো 82, দেন লজিক্যাল ভলিউমের জন্য হলো 8E, এরকম, ঠিক আছে। রেড যদি করি, রেড করলে হবে FD মেবি হবে রেড করলে, তো আসলে রেড করতে হয় না। আচ্ছা, আমরা একটু পরে আসি এগুলোতে। তো আমরা এখানে পার্টিশন টেবিল রাইট করে ফেললাম, আমরা এখন এটাকে একবার আপডেট করে দেখবো। আমরা পার্টিশন টেবিল আপডেট করার জন্য একটা কমান্ড দিতে হয়, এটা হয় পার্ট প্রোব। তো আমরা আবার lsblk দিয়ে দেখি কি হয়। এখানে দেখেন যে পার্টিশন একটা ক্রিয়েট হচ্ছে কিন্তু এখানে, হ্যাঁ, SDB1 15 জিবি স্পেস, এবং এটা কোথাও মাউন্ট করা হয়নি। শুধু মাউন্ট না, এটার কোনো ফাইল সিস্টেমও দেওয়া হয় না। আমরা যদি এখানে দেখি lsblk ড্যাশ f দিয়ে, f মানে হলো ফাইল সিস্টেম, দেখবো যে এখানে কোনো ফাইল সিস্টেমও দেওয়া হয় না। দেখেন মানে SDA2 যেটা, এটা XFS দেওয়া আছে, বুটে মাউন্ট করা, রুটের মধ্যে যেটা মাউন্ট করা এটাও XFS দেওয়া, হোমের মধ্যে যেটা মাউন্ট করা এটাও XFS দেওয়া। তো আমরা এটাকেও XFS ই করব, ইচ্ছা এক্সটেনশন 3, 4 ও করতে পারি, XFS ও করতে পারি, এখানে কোনো ফাইল সিস্টেম বলা নাই। তো আমরা একটা ফাইল সিস্টেম রেডি করি তাহলে এটার জন্য। তো ফাইল সিস্টেমটা আগে বলতে হবে, মানে দুইটা কাজ আমাদের করতে হবে এখন। একটা হলো এটাকে মাউন্ট করতে হবে, তারপর মানে আগে ফাইল সিস্টেম রেডি করতে হবে, তারপর মাউন্ট করব। তো আগে ফাইল সিস্টেমটা দিয়ে নিই আমরা। ফাইল সিস্টেম ভাই আমরা এমবিআর করছি হচ্ছে ডিস্কের জন্য, আর এক্সএফএস হবে ফাইল সিস্টেমের জন্য। এক্স্যাক্টলি, আগে ডিস্ক রেডি করে পার্টিশন ক্রিয়েট করলাম, তারপর আমার ডিক্লেয়ার করতে হবে যে এটা কি আমার কোন পার্টিশন ফরম্যাটে চলবে। আমরা যেরকম পেন ড্রাইভের মধ্যে চেঞ্জ করতে পারি না, যে FAT32 অথবা NTFS, ওরকম আর কি। আচ্ছা, এটাকে আগে ফাইল সিস্টেমে আমি কনভার্ট করে নিই। আমরা এখানে দিব MKFS, মানে মেক ফাইল সিস্টেম ডট, এটা যদি আমি ext4 দেই তো ext4 লিখবো, যদি আমি ext3 দেই ext3 লিখবো, যদি XFS দেই তাহলে XFS লিখবো। লিখে আমাদের বলতে হবে ফুল লোকেশনটা, এটা হলো dev SDB1, dev SDB1, জাস্ট এন্টার প্রেস করবো, তাহলে এটার ফাইল সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা ফাইল সিস্টেম মাত্র চেঞ্জ করলাম আমরা। ফাইল সিস্টেম চেঞ্জ করে একটু দেখি ফাইল সিস্টেম চেঞ্জ হয়েছে কিনা। দেখেন এখানে ফাইল সিস্টেম চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা ফাইল সিস্টেম চেঞ্জ হওয়ার পরে, আচ্ছা ইনভাইট দাও। একটু মেয়াদ হয়ে যাব। কি নাম আইডি? WVS SDB1 XFS দিয়ে আমরা XFS ফরম্যাটে নিলাম। এখন আমাদের কাজ হবে একটা মাউন্ট পয়েন্ট রেডি করব, তারপর মাউন্ট পয়েন্টের মধ্যে আমরা মাউন্ট করতে চাই। ঠিক আছে, আমি শেষ করি, পরে আমি কোশ্চেন নেব। তো MKDIR মাউন্ট পয়েন্ট আমরা বানাতে চাই হলো হোমের মধ্যে, হোম PDISC,
পিডিস, তো একটা হোমের মধ্যে একটা পিডিস হওয়ার কথা, ওই যে পিডিস হয়ে গেছে, এটার মধ্যে মাউন্ট হবে আমাদের স্পেসটা। তো খুবই ইজি, মাউন্ট করবো কিভাবে, আমরা এখানে লিখবো মাউন্ট, MOUNT, মাউন্ট। ফার্স্টে দিব হলো সোর্স, সোর্স হলো ডেভ SDB1, তারপর দিব ডেস্টিনেশন হোম পিডিস, এতটুকু দিয়ে জাস্ট এন্টার প্রেস করবো, একটা মাউন্ট হয়ে যাবে। তো লিখবো কি LSBLK দিলে দেখবো যে মাউন্ট হয়ে গেছে, এটা এইটার সাথে মাউন্ট হয়ে গেছে। কাজ কিন্তু শেষ হয় নাই, কাজ আরো অনেকখানি বাকি আছে। মাউন্ট হয়ে যাওয়ার পরে এটা কিন্তু যদি আমি আমার সিস্টেমকে এখন রিবুট দেই, এই মাউন্ট পয়েন্ট থেকে চলে যাবে, মাউন্ট পয়েন্টের মধ্যে থাকবে না। তো আমার কাজ হবে এটাকে পার্মানেন্ট মাউন্ট করা। পার্মানেন্ট মাউন্ট করার জন্য একটা জায়গায় যেতে হবে, এটা হলো FS ট্যাব। ETC ফোল্ডারের মধ্যে একটা কনফিগারেশন ফাইল আছে, FS ট্যাব বলি আমরা এটাকে। তো আমরা যাব FS ট্যাবে, তো VI ETC FS ট্যাব। FS ট্যাব হলো ফাইল সিস্টেম ট্যাব। তো ফাইল সিস্টেমের মধ্যে যায় আমাদেরকে এটা বলে আসতে হবে, যদি না বলি তাহলে আমাদের কিন্তু এটা যখন রিবুট নিবে তখন এই মাউন্ট আনমাউন্ট হয়ে যাবে, অটোমেটিক আনমাউন্ট হয়ে যাবে। তো এখানে সব মাউন্ট করার অপশনগুলো লেখা থাকে। তো এখানে আমি এখানে লাস্ট লাইন নতুন একটা লাইন যোগ করব, আমরা এখানে লিখবো যে ফার্স্ট হলো আমার সোর্সটা, সোর্স হলো ডেভ SDB1, দেন একটা ট্যাব দিয়ে লিখবো হলো এটা ডেস্টিনেশন হোম এন্ড পিডিস, তারপর একটা ট্যাব দিয়ে দিব এটার ফরম্যাট XFS, তারপর একটা ট্যাব দিয়ে দিব ডিফল্টস, ডিফল্টস একটা ট্যাব 0 স্পেস 0। মানে এখান থেকে একটু কপি করে ফেলতে পারি, একটু সুবিধা হয়, সুবিধার জন্য এই কথাটা কিন্তু লিখতেই হবে, এবং এখানে যেন কোনো এক্সট্রা কথা না থাকে, একটা এক্সট্রা স্পেসও যেন না থাকে, যে আমি এখানে হয়তো বা পি ডিস্কের জায়গায় আমি হয়তো পি ডিস্ক 1 দিলাম, তাহলে কিন্তু সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে। হ্যাঁ, একটু একটু জিজ্ঞেস করি, ওই জিরো, দুইটা জিরো কেন ব্যবহার করা হয়, মানে একটু দুইটা জিরো কেন ব্যবহার করা হয়? একটা হলো একটা জিরো হলো আরো কিছু অনেক সময় লেখা হয়, আরো কিছু ইনফরমেশন দেওয়া হয় এখানে, তো এই ইনফরমেশন গুলো এখানে মানে কি প্রেক্ষাপটে দেওয়া হয়, মানে কি কি এখানে এখানে দুইটা জিরো হলো, একটা জিরো হলো আমার বাউন্সের জন্য, যে এটা আমার এখানে পার্মানেন্ট মাউন্ট হিসেবে থাকবে, এটা কোনো যেন এরর না বলে এটার জন্য। একটা জিরো হলো খেয়াল নেই, একটা জিরো কিসের জন্য দেখতে হবে একটু। একটা হলো ডাম্পিং এর জন্য, সরি এটা ফার্স্ট জিরো যেটা এটা ডাম্পিং এর জন্য, আর এটা হলো ফাইল সিস্টেম চেক এর জন্য, যে আমার ফাইল সিস্টেম চেক করতে দিব না, আমি বারবার XFSE থাকুক। মানে আসলে আসলে অ্যাডভান্স ফাইল সিস্টেম আরো আছে, তো ওইগুলো আমরা এখানে দেখতেছি না আর কি। এটা হলো বেসিক ফাইল সিস্টেম ম্যানেজমেন্টটা, যেটা আমি একবার প্রথম থেকে একটু বলি। প্রথমটা হলো আমার পার্টিশনটা, এটা হলো পার্টিশন, এটা হলো আমার পার্টিশনের মাউন্ট পয়েন্টটা, আমি যেখানে মাউন্ট করতে চাই, এটা হলো আমার ফাইল সিস্টেম। এখানে ডিফল্ট অপশন, অপশন অনেক রকম থাকতে পারে, যেরকম এখানে এটা রিড রাইট ফরম্যাটে দিব, আমি এটাকে রিড রাইট ফরম্যাটে দিব কিনা, নাকি এটা শুধুমাত্র কোনো একটা ACL এর আন্ডারে থাকবে, নাকি এটা কোনো একটা কোটার আন্ডারে থাকবে, অনেক কিছু আমরা বলতে পারি। কিন্তু আমরা এখানে বলবো বাই ডিফল্ট আমার সিস্টেম যেটা ফলো করতে দিবে আমি ওইটাই ফলো করব, অন্য কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। কিন্তু এখানে কিন্তু বলতে পারবো আমি যে আমার এখানে অ্যাডভান্স অ্যাক্সেস লিস্ট আছে, আমি এখানে ওই ইউজারকে শুধুমাত্র অ্যাক্সেস দিব, এটা আমি এখানে বলে দিতে পারবো। ঠিক আছে, ওইগুলোতে আমি যাব না। ঠিক আছে, ওটা আরো অনেক। এখানে কি UID টাও কি দেওয়ার প্রয়োজন আছে, মানে UUID দিয়ে করা যায়, ব্লক আইডি দেখে? না, UID দিয়েও করা যায়, হ্যাঁ UID দিয়েও করা যায়, UUID দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওটা অনেক সময় বোঝা যায় না, হ্যাঁ এটা অনেকে খুঁজে পায় না, অনেকে মাঝখানে যদি একটা লেটার যদি একটু এদিক সেদিক হয়ে যায় তখন ক্র্যাশ হয়ে যেতে পারে আমার সিস্টেম। এই জন্য আমার মনে হয় এটাই বেটার, এভাবে লেখাটা। জাস্ট এখান থেকে লিখে আমরা সেভ করব, সেভ WQ দিয়ে এখান থেকে বের হব। বের হয়ে ফার্স্ট কাজ একটা জিনিস করতেই হবে, আমরা লিখবো মাউন্ট -A, মাউন্ট -A দিয়ে একটা এন্টার প্রেস করব। যদি এখানে
এরর আসে তাহলে অবশ্যই সিস্টেমকে রিবুট দেওয়া যাবে না। যদি এখানে এরর আসে সিস্টেম রিবুট দেওয়া যাবে না, সিস্টেমের থেকে খুঁজে বের করতে হবে যে কোথায় প্রবলেম হইলো, ওই প্রবলেম খুঁজে সলভ করতে হবে, তারপর রিবুট করতে হবে যদি এরর আসে। এখানে কোনো এরর হয় নাই, এরর হইলে ভাইয়া যদি মাউন্ট করার পর ভুল এটা করেই ফেলি, তো আমার যদি ওই ডিস্কটা চলে যায়, হ্যাঁ, তো এটা ক্ষেত্রে কি ডাটা ইরেজ হয়ে যাবে নাকি ডাটা থাকবে বাট আমি পাবো না এরকম কিছু? না, সিস্টেমে ক্র্যাশ করবে। ও আচ্ছা, সিস্টেম ক্র্যাশ করবে। আমি তো দেখাই pdisk 1 দিলাম, দিয়ে আমি wq দিই, এখানে যদি মাউন্ট a দিয়ে যদি একটা এরর দেখাই, যে এরর দেখাচ্ছে, এরর দেখালে খুঁজে বের করব যে এররটা কোথায় আসছে। হ্যাঁ, যদি আসলে সিস্টেম আসলে ক্র্যাশ করে বলতে ক্র্যাশ করে না, একটু কষ্ট হয়ে যায় আর কি সিস্টেমকে রিকভারি করতে, তো একটু সাবধানে থাকবো। কারণ আসলে এটা আমরা শিখার সময় সিস্টেমকে ক্র্যাশ করতে পারি, সমস্যা নাই, কিন্তু যখন আমরা একটা প্রফেশনাল লাইফে চলে যাব তখন কিন্তু সিস্টেমকে ক্র্যাশ করানো যাবে না, ঠিক না? এলএসবিএল কে আরেকটা জিনিস ভাই একটু মানে মাথায় জি জি ভাইয়া একটু বলি, সেটা হচ্ছে আপনি যে এখানে ডিস্কটা মাউন্ট করছেন হোম আন্ডার পি ডিস্ক, হ্যাঁ, এটা চাইলে তো আমি সরাসরি এক্সিস্টিং হোমের সাথে করতে পারতাম না সময়? হ্যাঁ, করা যাবে, করা যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি আসলে আইডেন্টিফাই করতে পারতাম কিভাবে যে আমার এখানে 10টা ডাটা 2টা আছে? এখানে আসলে সরাসরি আমি হোমে অ্যাড করতে পারবো না, কারণ কি বলি, কারণ দেখেন এটা হলো একটা পার্ট টাইপ, একটা ডিস্ক পার্ট টাইপ, কিন্তু হোম হলো এলভিএম, দেখতে পাচ্ছেন? করা যাবে। আচ্ছা, তাহলে আমার এলভিএম নিতে হবে হোমের জন্য, মানে প্রাইমারি পার্টিশন হোমে আমি অ্যাড করতে পারবো না। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, তাহলে আসেন নতুন করে আবার, এটা তো আমাদের কমপ্লিট না, এটা আমরা কমপ্লিট করছি, তো আমরা এখানে হোমেরটা আমরা এক্সটেন্ড করব, এটা আমরা বলবো না, এটা আমরা আজকে দেখবো না, এটা আমি কালকে দেখাবো কিভাবে এক্সটেন্ড করব, কিভাবে করবো, এটা কালকে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে আমরা শিখি যে আমরা কিভাবে করতে চাই। তো আমরা আবার ধরে নেই যে আমার এখানে আরো 2টা এক্সট্রা হার্ড ড্রাইভ আমরা অ্যাড করতেছি। হ্যাঁ, 2টা এক্সট্রা হার্ড ড্রাইভ, তো অ্যাড এক্সট্রা, অথবা আমরা এখানে লিখতে পারি যে 20G, এটা কি ক্যাপস লক অন হয়ে আছে, 20G HDD দিয়ে আমাদের একটা পার্টিশন তৈরি করতে হবে। মানে আমি আরো 2টা হার্ড ড্রাইভ অ্যাড করতে চাই, ওই 2টা হার্ড ড্রাইভকে আমি হোমের মধ্যে একটা ডিস্কের মধ্যে রাখতে চাই, যেরকম আমি এখানে বলি যে এল ডিস্ক, একটা ডিস্কের মধ্যে রাখতে চাই, যেটার সাইজ হবে, আমি ধরলাম যে 20G তো হয়তো বা আমি চাই 42G, একটু কনফিউজ হতে পারে 42G কোথেকে আসবে। 42GB আসবে যে আমাদের এই যে HDB আছে এখানেও আরো 5GB আছে, আমি এই 5GBও চাই সাথে। মানে এখন আসলে আমাদের প্রাইমারি পার্টিশন দিয়ে হবে না। প্রাইমারি পার্টিশন হয় কিভাবে, প্রাইমারি পার্টিশনকে আমরা ইচ্ছা করলে ছোট বড় করতে পারি না, এবং এরকম করা যাবে না যে আমার হয়তো বা HDA তে 1GB ফ্রি স্পেস আছে, HDB তে আমার 20GB আছে, তো আমি একটা ফ্রি স্পেস বানাতে চাই, একটা পার্টিশন তৈরি করতে চাই যেখানে আমার 21GB থাকবে, 2টা হার্ড ড্রাইভ থেকে ওই প্রাইমারি পার্টিশন আমি তৈরি করতে পারবো না। কিন্তু যদি আমি এখানে বলি যে আমি লজিক্যাল পার্টিশন বানাবো, মানে এলভিএম তৈরি করব একটা লজিক্যাল ভলিউম, তাহলে আমি এটা করতে পারবো যে আমি বিভিন্ন জায়গা থেকে আমি ছোট ছোট ফ্রি স্পেস গুলাকে ইউজ করে করে আমি একটা বড় ফ্রি স্পেস তৈরি করে একটা বড় পার্টিশন তৈরি করতে পারবো। এটাকে আমরা বলি হলো লজিক্যাল ভলিউম। এটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা, অথবা বুঝতে পারতেছে কিনা আমার কথাটা? মানে আমি বুঝতে যাচ্ছে এরকম যে আমার কাছে 3টা 4টা হার্ড ড্রাইভ আছে, একটা হার্ড ড্রাইভ ফুল ফ্রি না, আমি ধরলাম যে প্রত্যেকটা হার্ড ড্রাইভেরই আমার হয়তো বা 60% করে আমার ইউজ করা হয়ে গেছে, ফ্রি আছে হয়তো প্রত্যেকটা হার্ড ড্রাইভ থেকেই, একটাতে 20%, একটাতে 30%, এরকম। তো আমার হয়তো বা একজন ইউজার আসছে, উনি হয়তো বা বলতেছে যে আমার একটা ফ্রি স্পেস লাগবে যেটাতে আপনার একটা ফুল হার্ড ড্রাইভের সমান লাগবে, অথবা একটা হার্ড ড্রাইভের অলমোস্ট কাছাকাছি হয়, মানে একটা বড় বাল্ক স্পেস লাগবে। তাহলে আপনি দিবেন কিভাবে? তাহলে একটাই অপশন, নতুন হার্ড ড্রাইভ কিনতে হবে।
কিন্তু আমরা যদি লজিক্যাল ভলিউম ইউজ করি তাহলে আমরা ওই যে বিভিন্ন হার্ড ড্রাইভের মধ্যে কম কম করে জায়গা আছে ওই সবগুলা জায়গাকে একসাথে করে আমরা একটা বড় পার্টিশন তৈরি করতে পারবো। ওটা হলো লজিক্যাল ভলিউম হয় আর কি। বুঝতে পারছি? আমরা কিছুটা বুঝতে পারছি কথাটা আমার। এটা না দেখালে বোঝা যাবে না, আমি দেখাই তারপরে আমি শুরু করি। এটার জন্য ফার্স্টে আমি পাওয়ার অফ করে দিব। পাওয়ার অফ করে দিব। পাওয়ার অফ করে আমি আরো দুইটা পার্টিশন দুইটা হার্ড ড্রাইভ আরো অ্যাড করব। আরো দুইটা হার্ড ড্রাইভ অ্যাড করি, 20 জিবি স্পেস এরিয়া অ্যাড করি। 20 জিবি, এটা একটা। আরেকটা অ্যাড করব আবার 20 জিবি। তারপর ওকে দিয়ে আমি জাস্ট আমার সিস্টেমকে আবার লঞ্চ করে দেব। টোটাল হার্ড ড্রাইভ কটা? 1 2 3 4টা। এখানে আমার ফ্রি স্পেস আছে কোথায় কোথায় আমি এখানে একটু হিসাব করি। আমার ফ্রি স্পেস আছে হলো এসডিএ তে 1 জিবি, 1G আছে আমার। 1G ওটা খুবই ছোট স্পেস, ওটা না নিলেও হয়। এইচডিবি তে আমার আছে হলো 5G। এইচডিসি তে আমি মাত্র মাউন্ট করতেছি, এটাতে 20G আছে টোটাল। এইচডিসি এর পরে আসে ডি, এইচডিডি তে আছে হলো আবার 20G। তো আমি এই সবগুলা ফ্রি স্পেস কি ইচ্ছা করলে একসাথে করতে পারি, যে আমি এক জায়গা থেকে সবাইকে দিব, আমি বিভিন্ন জায়গা থেকে দিব না। ওটা করা যাবে। হ্যাঁ, অনেক সময় হয় না যে আমার ইমার্জেন্সিতে আমার স্পেস দরকার, ওই সময় আমরা এই কাজগুলো করতে পারি, এবং আসলে রিয়েল লাইফে এটাই করে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আসুক আমি একটু দেখাই। এলএসবিএলকে, তো আমার এখানে আরো দুটো হার্ড ড্রাইভ অ্যাড হয়েছে। তো আমি এইচডিবি এ যে 5GB আছে ওটাও রাখতে চাই, এইচডিসিও রাখতে চাই। তাহলে আমি আপাতত এইচডিএ বাদ দিলাম, এইচডিএ আমার দরকার নাই, ওটাতে মাত্র 1GB। তো সবগুলা স্পেসকে আমি একসাথে করব। সাইফুল্লাহ ভাইকে কিছু বলবো নাকি? সবগুলা স্পেসকে আমি একসাথে করব, একসাথে করে তারপর আমি একটা হয়তো 42G এর একটা নতুন পার্টিশন ক্রিয়েট করব। ঠিক আছে, তো শুরু করি আমরা। একটু লং প্রসেস, মাঝখানে একটু কোশ্চেন না করি, আমরা পরে যখন একটু দেখি ভালো করে, একটু বুঝার চেষ্টা করি, পরে একটু দরকার হলে ভিডিওটা একবার দুইবার দেখে একটু আমরা তৈরি করে নিব। ঠিক আছে, তো ফার্স্টে আমি ধরবো এইচডিবি কে। ঠিক আছে, এখানে আমাদের ইউজ করতে হবে হলো এলভিএম। এলভিএম হলো লজিক্যাল ভলিউম ম্যানেজার, এবং এটার যে টাইপ মানে কোড নাম্বার লিনাক্স আইডি এটা হলো 8E। 8E আমরা একটু আগে দেখেছিলাম না যে 82 83 হলো লিনাক্সের পার্টিশন টাইপ, কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না কারণ এটা প্রাইমারি পার্টিশনের জন্য। আমরা এখানে ইউজ করতে হবে 8E। তো শুরু করি। fdisk dev hdb, fdisk dev hdb, এখানে স্ল্যাশ হয় নাই, hdb এন্টার দিব। এখানে ফ্রি স্পেস আছে কতটুকু একটু দেখে নিব আমি। বড় হয়ে গেছে বেশি, ছোট করে নিই। ফ্রি স্পেস কতটুকু আছে? ফ্রি প্রিন্ট ফ্রি যেটাকে আমরা বলি, এখানে আমার 15G আছে। ও সরি, এখান থেকে দেখাবে না, পার্ট ইডি থেকে দেখাবে। পার্ট ইডি ফ্রি প্রিন্ট ফ্রি, এখানে এতটুকু ফ্রি স্পেস আছে। তো আমি আবার ভুল করলাম, পার্ট ইডি ডেভ এসডিবি ফ্রি। এখানে আমার অলমোস্ট 5GB স্পেস খালি আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা এখানে থাকুক। আমি এখানে সরাসরি fdisk কে চলে যাব। fdisk SDB তে
আমি এখানে নিউ পার্টিশন ক্রিয়েট করব, নিউ এন্টার প্রেস করব, এক্সটেন্ডেড টাইপে যাব। আমি এখানে আর প্রাইমারিতে যাব না, এক্সটেন্ডেডে যাব, এক্সটেন্ডেডে তে যাব, এক্সটেন্ডেড পার্টিশন দেন এন্টার প্রেস করব। যা থাকবে সব ডিফল্ট ইউজ করব, ডিফল্ট বাই ডিফল্ট যা যা আছে সব বাই ডিফল্ট। তো এখানে ক্রিয়েট এ নিউ পার্টিশন 2 of type extended and of file 5 GB। আসলে এক্সটেন্ডেড পার্টিশন সরাসরি ইউজ করা যায় না, তো আমরা এখানে আবার নিউতে যাব, মানে প্রিন্ট করি। প্রিন্ট হলো একটা এক্সটেন্ডেড পার্টিশন আছে 5 GB। তো এক্সটেন্ডেড পার্টিশন থেকে আসলে আবার পার্টিশন ক্রিয়েট করতে হয়। তাহলে আমি আবার এখানে এন দিব, এন নিউ পার্টিশন। এখন আর আমরা দেখব যে প্রাইমারি অথবা এক্সটেন্ডেড আসতেছে না, আমার এখানে সরাসরি আসতেছে হলো লজিক্যাল পার্টিশন, লজিক্যাল পার্টিশন। তো আমার এখানে যতটুকু স্পেস আছে পুরোটাই আমি নিয়ে নিব, 5 GB নিয়ে নিব পুরোটা। তো বাই ডিফল্ট টাইপ 5 GB নিয়ে নিলাম, এবং এটা লিনাক্স টাইপ হয়েছে। তো লিনাক্স টাইপ হলে আমার জন্য সমস্যা, আমি এটাকে লজিক্যাল ভলিউম করে নিতে চাই। তো প্রিন্ট করে দেখি একটু, প্রিন্ট লজিক্যাল ভলিউম করব। এই জিনিসটা কিন্তু আমার আরো বাকি দুইটা হার্ড ড্রাইভের জন্য করতে হবে, এটা হলো এইচডিডি, এইচডিসি এবং এইচডিডি এর জন্য করতে হবে। তো ওই দুটাতে সেম সেম থাকবে, একটু খেয়াল করবেন আপনারা সবাই। তো 83 থেকে আমার এটাকে কনভার্সন করতে হবে 8E তে, ঠিক আছে। তো আমি এখানে টাইপ চেঞ্জ করব, টি প্রেস করি, মানে টি হলো টাইপ চেঞ্জ করার জন্য, টাইপ চেঞ্জ করব হলো এইচডিবি 5 এর জন্য, মানে পার্টিশন 5 এর জন্য, পার্টিশন 5। দেন এখানে এল দিলে সবগুলা দেখাবে, তো আমার দরকার নেই, আমার মুখস্থ আছে 8E। এন্টার প্রেস করব, লিনাক্স টু লিনাক্স এলভিএম কি দিব। এখন আমরা আসলে এই ইচ্ছা করলে এই লিনাক্স এলভিএম কে বসাতে পারবো নিয়ে আমাদের ওই হোমের মধ্যে, কারণ হোম হলো এলভিএম, বুঝতে পারছি? মানে এরকম টাইপ সেম হতে হবে। ডাব্লিউ দিয়ে বের হবো এখান থেকে। আপাতত আমার একটা স্পেসের কাজ শেষ, এলএস বিএলকে দিয়ে দেখি, একটা স্পেসের কাজ শেষ এটা। তো আমার এইচডিসি এবং এইচডিডি এর জন্য সেম কাজ করতে হবে, এফ ডিস্ক ডেভ এইচডিসি, এইচডিবি হলো এইচডিসি ফুল স্পেস। আমি নিউ পার্টিশনে যাব, এক্সটেন্ডেড পার্টিশন করব, ফুল স্পেসটা নিয়ে কোনো কিছু চেঞ্জ করব না, ফুল স্পেস থাকবে, ঠিক আছে। দেন আবার নিউতে যাব, নিউ স্পেস, ফুল স্পেসটা নিয়ে একটা নতুন স্পেস বানাবো, লজিক্যাল স্পেস, ফুল স্পেস নিয়ে। তো 20 GB থাকবে। টাইপ চেঞ্জ করব, লিনাক্স থেকে এলভিএম, টি প্রেস করব, এন্টার, 5 নাম্বার হার্ড পার্টিশন, এবং এটা হবে 8E, 8E। তো ডাব্লিউ দিয়ে এখান থেকে বের হয়ে যাব, এটাও তৈরি হয়ে গেছে। এলএসবিএলকে দিয়ে দেখি, দেখবো যে এখানেও আমার এরকম একটা তৈরি হয়ে গেছে, এইচডিসি 5। আবার এইচডিডি দিয়ে করব সেম কাজ, এইচডিডি নিউ পার্টিশন, এক্সটেন্ডেড পার্টিশন, ফুল স্পেস, দেন আবার নিউ পার্টিশন, লজিক্যাল ভলিউম, ফুল স্পেস নিয়ে তৈরি হয়ে যাবে। টাইপ চেঞ্জ করব, 5 নাম্বার পার্টিশনের 8E, দেন ডাব্লিউ দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাবে। তো আমার এখানে পার্টিশন ক্রিয়েট করা কমপ্লিট। হ্যাঁ, মানে আমার লজিক্যাল ভলিউম তৈরি করার আমার হয়তোবা 20% কাজ হয়েছে। জি কামরুল ভাইয়া কিছু বলবেন? ভাইয়া রেজ হ্যান্ড করছে কে জানে। জি ভাইয়া, কোশ্চেন আছে কোনো? ভাইয়া এইখানে যে নাম্বারটা সিকোয়েন্স কিভাবে করছেন, এই যে ডি এসডিডি 1 2 3 এইভাবে? হ্যাঁ, এটা বাই ওইটার ডিফল্ট মধ্যে আসবে, 5 এটা বাই ডিফল্ট আচ্ছা। হয়ে আসবে। হ্যাঁ, না না, এই নাম্বারটা কি ডিক্সের নাম্বার নাকি অন্য কোনো জেনেরিক নাম্বার? ওই ক্রিয়েট করার সময় 8E যেটা 8E না, এইটির আগের, হ্যাঁ, ওই যে 5 দিলেন, 5 প্রেস করে পরে 80 দিলেন। ও, এটা হলো আমার এলভিএম এর জন্য 8E হলো কোড নাম্বার, এলভিএম তৈরি আচ্ছা, করার জন্য। আর ওই যে 5 দিলাম, পার্টিশন 5 সিলেক্ট করলাম, যে 5 কি এসডিএ 5 লাস্টে 5 এই হিসেবে? হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, 5 হলো এসডিএ 5 এর জন্য, এক্স্যাক্টলি এসডিএ 5 এর জন্য। ওকে ওকে।
আচ্ছা, তাহলে আমার এখানে 3টে হার্ড ড্রাইভ, হ্যাঁ। এসডি D5, এটাতে আছে আমার 5G। দেন এসডি, আর কারো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। এসডি C5, এটাতে আছে আমার 20G। এসডি D5, এটাতে আছে আমার আমরা তো 20G। সবকিছু মিলে এখন 45 GB এক্স্যাক্টলি রেডি 45 GB করছি, হবে, হ্যাঁ। আমার এখানে কিন্তু টোটাল 45 GB হবে। কিন্তু কোশ্চেন তো হয়েছে 42 GB করার জন্য। আমি 45 GB একটা তৈরি করব, তারপর ওইখান থেকে আমি 40G করি, অথবা 2 GB করি, অথবা ছোট বড় ইচ্ছে মতো করতে পারবো। তো তখন আর আমার ওই পার্টিশন করতে হবে না বারবার। মানে এটা একটা সিস্টেমে আমি যদি তৈরি করে ফেলি, তাহলে আমার একটা ফোল্ডার, জাস্ট একটা কম্পিউটারের ফোল্ডারের মতো, ওই ফোল্ডারটাকে আমি ইচ্ছা মতো ছোট বড় সাইজ দিতে পারি, ওরকম আর কি। না, আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে যখন আমি রেডেড এক্সামে থাকবো আমাকে বলবে 42 হার্ড ড্রাইভ বানাইতে, তো এক্স্যাক্টলি, আমি যদি তার থেকে বেশি বানাই তাহলে সমস্যা হবে না? হ্যাঁ সমস্যা হবে, নাম্বার দিবে না, 0 দিয়ে দিবে। সেই ক্ষেত্রে মানে আমরা এই যে এখন যে 45 বানাইলাম তাহলে 43 কিভাবে করব? না না, 45 আমার স্পেস আছে, আমি এখানে 42 বানাবো, অথবা আমি এখানে 10ও বানাতে পারি। আমি একটু পরে যাচ্ছি। এটা হলো আমার একটা জি বাল্ক জি অ্যামাউন্ট, হ্যাঁ। মানে ভাইয়া মূলত আমরা যে 45 GB আমাদের কাছে আছে এটাকে আগে আমরা আলাদা করলাম, একটা লজিক্যাল বানালাম, এখান হ্যাঁ, থেকে আমার যতটুকু লাগবে 42 GB আমি আর নিই, এটাই তো? এরকম বলতে পারি। আমি একটু একটু ক্লিয়ার করি। আমার এখানে 3টা হার্ড ড্রাইভ আছে এখন, ফ্রি স্পেস, মানে হার্ড ড্রাইভ না, ফ্রি স্পেস এগুলা। 3টাকে আমি এখানে আলাদা আলাদা না হিসেব করে আমি 3টাকে একসাথে হিসাব করব। 3টা মিলে একটা হার্ড ড্রাইভ, মানে 3টা আমার এখানে হার্ড ড্রাইভ আছে। এই ফ্রি স্পেস গুলা 3টা, কিন্তু 3টাকে নিয়ে আমি একটা হিসাব করব। কিভাবে করব? আমি ফার্স্টে করব কি, বলবো যে একটা ফিজিক্যাল ভলিউম বানাও, পিভি বলি আমরা, একটা ফিজিক্যাল ভলিউম হিসেবে সবাইকে ট্রিট করব ফার্স্টে। প্রত্যেকটা ফিজিক্যাল ভলিউমকে আমি মাউন্ট করব একটা ভলিউম গ্রুপে, গ্রুপ অফ ভলিউম তৈরি করে ফেলবো। আমি একটু একটা আঁকি দেখাই, হ্যাঁ। একটু পেইন্টে যাই, একটু বোঝাতে হবে যে আমার কাছে ছোট ছোট এরকম হার্ড ড্রাইভ আছে, হ্যাঁ, অনেকগুলা থাকতে পারে। এই সবগুলাকে আমি করব কি, এই সবগুলা মিলে একটা, আলাদা আলাদা না। এটা হলো আমার আলটিমেট গোল। এখান থেকে আমি কাকে কতটুকু দেই, কাকে এতটুকু দিব, নাকি কাকে আমি এই পোড়া অংশটা দিব, নাকি কাকে এতটুকু দিব, এটা আমার ব্যাপার। বুঝতে পারছি, মানে যতটুকু যে চাবে আর কি। তাহলে এই 3টা ফ্রি স্পেস মিলে আসলে আলটিমেটলি এটা হবে, এইটা। বুঝতে পারছি ভাইয়া কিছুটা? ভাইয়া বুঝতে পারছি, কিন্তু একটা কোশ্চেন আসছে যে কোন এক ডিস্ক ফল করলে তো ওই ডাটা কি লস হবে না ওখানে? না না না, ডেটা লস হবে না, কোনো ডেটা লস হবে না। ডেটা লস আচ্ছা, হলে তো সিস্টেম অ্যাডমিন থাকা যাবে না, চাকরি চলে যাবে না। তো এটা হচ্ছে একটা মানে ইয়ার মতন, এই ফাইলের যে ভিতরে অনেক এই যে যে ও যে ফোল্ডারের একটা ভিতরে বাকেট অনেকগুলো ফাইল বানালো, থাকে, এরকম না? একজন একজন কথা বলি একটু। হ্যাঁ, হানিফ, আচ্ছা হানিফের ভাই ও একটু কথা যেটা বলি, চাঙ্ক হানিফ বলেন। বানালো ভাই, হ্যাঁ ধরি এটা একটা চাঙ্ক ছিল, তো এটা তো এখন তাহলে ডাটাটা থাকবে কিভাবে? একটা ধরেন একটা 5 KB ফাইল, সে কি 5 KB সবগুলোর মধ্যে তো ভাগ ভাগ করে রাখবে না নাকি এরকম? কারণ এক এটা একজনের তো এটা না, ক্যাপাসিটি এটা আছে। আমরা লিনাক্স এর মধ্যে বলে দিব যে তুমি অ্যাড্রেস গুলো ওরকম ভাবে সাজাও, অ্যাড্রেসও সাজায় নিবে। আচ্ছা আচ্ছা। আমরা বলে দিব, সবকিছু বলে দিতে হবে, না বলে দিলে কাজ করবে না তো ভাইয়া। আমরা আবার করি, আমরা শুরু করি, হ্যাঁ এটা থাক। আর কি, আমরা বাকি কোশ্চেন গুলো একটু পরে নেই, একটু সলভ হয়ে যাবে আশা করি, হ্যাঁ দেখলেই সলভ হয়ে যাবে। তো আমাদের এখন কাজ হবে এই 3টা 4টাকে আমরা এখন ডিক্লেয়ার করব যে তোমরা আসলে আলাদা আলাদা পার্টিশন না, তোমরা নিজেরাই এক একটা হার্ড ড্রাইভ, মানে নিজেরাই এক একটা ফিজিক্যাল ভলিউম, এই কথা আমরা বলবো প্রত্যেকটা হার্ড ড্রাইভ, প্রত্যেকটা পার্টিশনকে, যে তোমরা নিজেরাই এক একটা করে হার্ড ড্রাইভ, তোমরা পার্টিশন না। আমরা এভাবে বলবো যে পিভি মানে ফিজিক্যাল ভলিউম, পিভি ক্রিয়েট, ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট, আমরা এটাকে বলি যে dev sdb5, এরকম ভাবে পাঁচ পাঁচবার 3বারে বলতে পারি আমরা, dev sdb5, এটা একটা। আবার dev sdc5, এটা একটা।
তারপর ডেভ ডি SDD5, এটা একটা। 3 বারে 3টা বলতে পারি, অথবা কমা কমা দিয়ে তিনটাকে একসাথে বলে ফেলতে পারি, তাহলে এটা বলতে পারি আমরা এরকম ভাবে। তো আমরা এখানে দেখতে পারি যে আমরা যে একটা ভার্চুয়ালি যে আমরা ফিজিক্যাল ভলিউম রেডি করতেছি, এটা কি? আমরা লিখতে পারি যে পিভি ডিসপ্লে, ফিজিক্যাল ভলিউম ডিসপ্লে। এন্টার দিলে আমরা এখানে দেখতে পারি ফিজিক্যাল ভলিউম এখানে 3টা আছে। আরেকটা আছে, এটা হলো রুটের জন্য, এটা আমরা দেখতেছি না। SDB5 একটা, এখানে 5 GB এর মতো জায়গা আছে। SDC5 একটা 20 GB এর মতো জায়গা আছে, কোনো অ্যালোকেশন হয় নাই। SDB5 একটা 20 GB, ঠিক আছে। তো এই সবগুলাকে নিয়ে আমরা একটা ভলিউম তৈরি করতে চাই। তাহলে ভলিউমটা হলো এইখানের মতো, এটার মতো, ঠিক আছে। ভলিউমটা কি হবে? এই 3টা মিলে একটা ভলিউম। এবং আমরা এখানে করব কি, যে এখানে ছোট ছোট অ্যাড্রেস গুলা থাকবে না, ছোট ছোট যে অ্যাড্রেস গুলা থাকবে, অ্যাড্রেস গুলার সাইজ কতটুকু হবে এটাও আমরা বলে দিতে পারবো। প্রত্যেকটা অ্যাড্রেসের সাইজ, এখানে যে আমার অ্যাড্রেস হিসেবে থাকবে, প্রত্যেকটা অ্যাড্রেসের সাইজ আমরা বলে দিতে পারবো। যেরকম আমরা একটু আগে দেখেছিলাম না, যে এফডিস করার সময় যে সেক্টর টাইপ বলতে হচ্ছিল আমাদেরকে, ওই সেক্টর টাইপের মতো। তো আমরা এটা করব কি, ভলিউম গ্রুপ তৈরি করব। আমরা লিখবো ভিজি ক্রিয়েট করে আমরা এবার এটা একটা নাম দিব, যে এই যে একটা ভলিউম তৈরি হচ্ছে, এটা নাম দিতে হবে। আমরা দিলাম শুধু ভিজি দিলাম, যে ফুল ভলিউমের নাম হলো ভিজি, মানে ভলিউম গ্রুপ। তাহলে আমরা আবার যাই, এখানে আমরা দিলাম যে ভিজি, জাস্ট ভিজি দিলাম। ভিজি দিয়ে আমরা এখানে দিলাম যে ডেভ SDB5, দেন ডেভ SDC5, দেন ডেভ SDD5, মানে যতগুলা থাকবে সবগুলাকে একসাথে দিয়ে দিব। এই 3টাকে, 1টা 2টা 3টা, এই 3টাকে একসাথে দিয়ে দিব, তাহলে একটা ভলিউম গ্রুপে আসবে। এখন কথা হলো, আমি যে একটু আগে বললাম যে প্রত্যেকটা তাহলে আমার অ্যাড্রেসটা বলে দিতে হবে না, যে এখানে প্রত্যেকটা সেক্টরের সাইজ কতটুকু হবে। এখন আমরা আসলে সেক্টর বলবো না, এখন আমরা বলবো পিই। হ্যাঁ, এখন আমরা বলবো পিই মানে হলো ফিজিক্যাল না, এটাকে আমরা বলে হলো পিইটাকে বলে হলো কি বলে, ফিজিক্যাল সেক্টর। মানে প্রত্যেকটা ইউনিটের সাইজের কতটুকু হবে। আমরা যেরকম এমবিআর এ দেখেছিলাম, অথবা জিপিটি-তে আমি বলেছিলাম যে 512 বাইট করে হয়, এখানে বাইটে হয় না, এখানে বাই ডিফল্ট 4 GB থাকে, 4 মেগাবাইট থাকে, 4 MB থাকে, বাই ডিফল্ট 4 MB থাকে। আপনি ইচ্ছা করলে এটাকে 16 MB করতে পারবেন, অথবা আরো বেশি করতে পারবেন, 8 MB করতে পারবেন। মানে প্রত্যেকটা স্মলার ইউনিটের কথা বলতেছেন ভাইয়া? জি জি ভাইয়া, প্রত্যেকটা অ্যাড্রেসের সাইজ এখানে আমরা বলতেছি। তো অ্যাড্রেসের সাইজটা আমরা ডিক্লেয়ার করব কিভাবে? এখানে জাস্ট আমরা সামনের দিকে এসে বলে দিব যে প্রত্যেকটা অ্যাড্রেসের সাইজ আমি 4 MB করে রাখতে চাই। 4M, আপনি 4M দিতে পারেন, অথবা আপনি 16M দিতে পারেন, অথবা আপনি 32M দিতে পারেন, কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো দিতে পারেন। যদি আপনি এখানে যে আমাদের যেটা হচ্ছে বড় ভিডিও ডাটা হয় বা অডিও ডাটা হয়, বড় বড় সাইজের, মানে জিবি, তো এটা সাথে ফাস্টার কপি রেটের জন্য তো কোনো একটা বাড়ায় কমে এরকম কিছু না নাকি? না, খুব একটা বেশি চেঞ্জ হয় না, ওই একটা সেক্টরের হয়তো এক্সপিরি হয় আর কি, কম নেবে না, বেশি নেবে পারলে। মানে এটা হলো অ্যাড্রেসের সাইজটা আর কি, একেবারে অ্যাড্রেসের ক্ষুদ্রতম ইউনিটের সাইজটা 4 MB করে আমি রাখতে চাচ্ছি। যদি আমি এখানে কিছু না বলি, এখানে কিছু বললাম না, তবু বাই ডিফল্ট ও 4 MB করে রাখবে। যদি এখানে বলে দেই তাহলে তো 4 MB রাখবেই। যদি এখানে 8 MB বলে তাহলে 8 MB করে রাখবে, যদি 4 MB বলি 4 MB করে রাখবে, আর কিছু না বললেও 4 MB রাখবে। তো আমি বলে দিলাম 4 MB। তো ভিজি ক্রিয়েট হয়ে গেছে কিন্তু পুরোটা। এখন আর কিন্তু আমার ওই হার্ড ড্রাইভে আমি আর যাব না, এখন প্রত্যেকবার আমি যাব হলো এই ভিজিতে। ভিজি হলো আমার ভলিউম গ্রুপের নাম। তো আমি দেখি ভিজি ডিসপ্লে, আমি এখন থেকে এখানে যাব, আমি আর ওইখানে যাব না। ভিজি ডিসপ্লে, এটা হলো আমার ভলিউম গ্রুপ ভিজি, এটা ঠিক আছে।
এটা এলভিএম ফরম্যাটে আছে, রিড রাইট ফরম্যাটে এটাকে রিসাইজ করা যাবে ইচ্ছা মতো। এটা টোটাল স্পেস আছে 44.99 জিবি এবং প্রত্যেকটা ফিজিক্যাল এক্সটেন্ডের সাইজ হলো 4 এমবি করে। টোটাল ফিজিক্যাল এক্সটেন্ড আছে হলো 11,517টা। ঠিক আছে, এরকম ভাবে ও কাউন্ট করে। তাহলে এই টোটাল ভলিউম থেকে আমি বললাম কি যে একটা ফিজিক্যাল ভলিউম তৈরি করে দাও যেটার সাইজ হবে 42 জিবি এবং এটা মাউন্ট করবো এইখানে। ঠিক আছে, এই হলো আমাদের এখনকার কোশ্চেনের আনসার। এখন শুরু হবে। আরএসসি এসে এক্সামে এরকমই বলা থাকবে যে একটা লজিক্যাল ভলিউম তৈরি করো এত জিবির অথবা এত মেগাবাইটের, এটাকে মাউন্ট করো এখানে। শেষ। তো মাউন্ট করি, আমরা শুরু করি তাহলে কাজ। আমরা তাহলে নতুন একটা লজিক্যাল ভলিউম ক্রিয়েট করব। আমরা এখন আর ওই এফ ডিস্কে যেতে হবে না। আমরা তাহলে কত 42 জিবি তৈরি করব। আমরা লিখব এলভি ক্রিয়েট লজিক্যাল ভলিউম ক্রিয়েট নিউ এলভি। একটা এলভির নাম দিব, এখানে নাম দিতে হবে, প্রত্যেকটা নাম দিয়ে ও ডাকা হবে নিউ এলভি। তো আমি এখানে এল ডিস্ক দিলাম, একবার মাউন্ট পয়েন্টের মধ্যে যে নাম দিব আমি এই নামই ডাকলাম এল ডিস্ক। ঠিক আছে, এল ডিস্ক। দেন কোড থেকে তৈরি করব কতটুকু, এটা হলো আমার স্পেস বড় হাতের এল দিয়ে ড্যাশ এল দিয়ে আমরা বলে দিব যে এটা হলো কত 42 জিবির জন্য তৈরি করো। কোথা থেকে তৈরি করব, ভিজি থেকে তৈরি করব। একটু বোঝাই, এলভি ক্রিয়েট করব একটা নিউ এলভি, যেটা হলো আমার নাম হবে এল ডিস্ক এবং এটার সাইজ হবে 42 গিগাবাইট। নিব কোন জায়গা থেকে, ভলিউম গ্রুপ থেকে নিব। ভলিউম গ্রুপ একটু আগে তৈরি করা হয়েছে, বিশাল বড় একটা ফ্রি স্পেস যেটার মধ্যে অনেক কয়েকটা হার্ড ড্রাইভ 5-6টা হার্ড ড্রাইভ থাকতে পারে, সবগুলো নিয়ে এন্টার দিলাম। তাহলে আমার এল ডিস্ক তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এল ডিস্ক এখন তৈরি হয়ে গেলে আমার এটাতে পার্টিশন ক্রিয়েট করতে হবে। পার্টিশন বলে সরি, ফাইল সিস্টেম ক্রিয়েট করতে হবে। ফাইল সিস্টেম আমরা দিতে পারি যে ext4 দিই, একটু চেঞ্জ করি আপাতত, ফাইল সিস্টেম ext4 দিব। তো ফাইল সিস্টেম কি করব, mkfs.ext4 dev। এবার কিন্তু আর SDA নাই, এবার যাব VG তে, dev VG এল ডিস্ক। বুঝতে পারছি? এবার কিন্তু আমরা SDA SDB এগুলোতে যাই না, আমরা কিন্তু গেছি হলো ভিজি তে। ভিজি এল ডিস্কে যাব, এন্টার প্রেস করব। এন্টার, তৈরি হয়ে গেছে একটা ফাইল সিস্টেম। দেন যদি আমরা এখানে দেখি LSBL কে, তাহলে দেখবো যে একটা পার্টিশন ক্রিয়েট হয়েছে ভিজিএল ডিস্ক, যেটা কিনা আমার 3টা হার্ড ড্রাইভের মধ্যেই আছে। দেখছি এখানে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। মাউন্ট করে ফেলি তাহলে mkdir হোম এল ডিস্ক এল ডিস্ক মাউন্ট করব mount dev vg এল ডিস্কে মাউন্ট করব হোম এল ডিস্কের মধ্যেই, এন্টার। এবং পার্মানেন্ট মাউন্ট করে ফেলতে চাই আমি, এটাকে একটু কপি করে রাখবো এখান থেকে। পার্মানেন্ট মাউন্ট করব vi etc fs ট্যাবে যাব, যে এখানে নতুন একটা লাইন ক্রিয়েট করব আমরা। আমি কপি করে রেখেছি, আমি পেস্ট করব এখানে, জাস্ট একটা ট্যাব দিয়ে দিব। ট্যাব, এটা হলো এক্সটেনশন 4 ext4। বাকিটা আমি ডিফল্ট এন্ড 00ই রাখবো, কোনো চেঞ্জ করব না। LSBL কে দেই, দেখবেন যে এখানে এই এল ডিস্ক 3টা জায়গায় আছে কিন্তু, এবং এটাতে কোনো সমস্যাই হয় না, কখনোই সমস্যা হয় না। বুঝতে পারছি? কারণ ও আসলে সবসময় রাইট করবে এখানে ভিজি তে, মানে ওইরকম ভাবে সাজানো থাকবে ফুল পার্টিশন টেবিল। বুঝতে পারছি আমরা জিনিসটা? কারো কোনো কোশ্চেন আছে কিনা? অনেক লম্বা একটা জিনিস, একটু বুঝতে হবে। জি আমরা ওই যে 5 বলেন, একজন করে বলি।
নোমান আচ্ছা ভাই আমি আগে বলি, দেখি নোমান ভাই বলেন। আচ্ছা ভাইয়া, আমি সবার শেষে বলবো। হ্যাঁ ভাইয়া বলেন। না, আমি যেটা মানে আমার যেটা কথা ছিল যে আমরা ডিস্কটা বাড়াচ্ছি, ডিস্ক লাগছে, আমার স্টোরেজ লাগছে, সেই হিসেবে অ্যাড করলাম, ভলিউম করে একসাথে সব করছি। জি কিন্তু জি। কনসার্ন হচ্ছে যে উম, এই নেগেটিভ ডিস্ক গুলো হচ্ছে ফল্ট হয়, তো ফল্ট হলে আসলে এটা কি সিস্টেম সার্ভাইভ করবে নাকি আমি কোনো ইম্প্যাক্ট পাবো, মানে টাকা আমি লস আমি হবে? আমি বুঝি নাই, একটু একটু জোরে বলতে হবে, আমার কাছে আমি আম- আমি 100% যেটা দিয়ে রাখছি। আমি যেটা আমি যেটা বলছি যে এখানে তো আমি ফ্রি এক্সপ্রেস গুলো আমি নিয়ে হচ্ছে আমি একটা বড় ভলিউম গ্রুপ করলাম, ভলিউম গ্রুপ করে সেটাকে আবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডিস্ক হ্যাঁ অ্যাসাইন করলাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এখন ওই যে যেই ডিস্ক গুলো আমার ফ্রি এক্সপ্রেস ডিস্ক গুলো আমি ভলিউম গ্রুপ করলাম, কোনো একটা ডিস্ক যদি যেমন 5 জিবির একটা ডিস্ক যদি আমার নষ্ট হয়ে যায়, হুম so হুম ওইটা একটা পার্শিয়াল পোর্শন তো আপনি হচ্ছে এলভিএম গ্রুপ করছেন, হ্যাঁ। বা হুম হুম। সেইটার ক্ষেত্রে ওই ডাটাটা কি হবে, মানে ওই যে লস হলো আমাদের এটা ফুল যদি আপনার হার্ড ক্যাপাসিটি। ড্রাইভ যদি নষ্ট থাকে তাহলে তো আর ওটা লিনাক্সের কোনো আসলে ইয়াতে। না, আমার এলভিএম করার পরে তো নষ্ট হতে পারে, সেটা বুঝছি। সেক্ষেত্রে ফল্ট টলারেন্স কি কোনো মেকানিজম আছে এখানে না, এমনি এলভিএম? কোনো সমস্যা হবে না। আপনার হয়তো ডেটা লস হবে কিছু, কারণ ওই হার্ড ড্রাইভ আচ্ছা যদি ফল্ট করে আর কি ডেটা লস হবে। কিন্তু ওকে। আপনার এই ডিস্কে সমস্যা হবে না যখন আপনি আবার বসায় ফেলবেন ওই স্লটে, মানে আপনি যেটা এইচডিবি স্লটে আবার একটা হার্ড ড্রাইভ বসাবেন, ও আবার ওই ফরম্যাটে আপনি জাস্ট বলে দিলেই হবে যে নতুন একটা হার্ড ড্রাইভ বসাইছি আমি, ওটা বলে দিতে হবে। আচ্ছা, হুম। কামরুল ভাই, বুঝতে পারছি। কামরুল ভাই কিছু বলবো? কামরুল ভাই অন্য কি আর কি কোশ্চেন, কোনো কোশ্চেন আছে? জি জি ভাই আমি বলতে চাচ্ছি। বলি ভাইয়া। জি ভাই বলেন। আচ্ছা, ওই যে আমরা যখন হার্ড ড্রাইভ গুলা সেট করতেছিলাম তখন HDB5 বারবার ইউজ করতেছিলাম 5। তো হ্যাঁ হ্যাঁ। 5টা কেন ইউজ করতেছিলাম? 5টা কেন? এইটা হলো 5, এই জন্য 5-এ কেন আসছে না, 4 কেন হইলো না, 6 কেন হইলো না? রাইট। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা যখন এমবিআর ইউজ করি না, এমবিআর এ 4টা পার্টিশন ক্রিয়েট করা যায়, আসলে 4টাই করা যায় পার্টিশন ক্রিয়েট এমবিআর এ। জি 3টা হলো আমি পার্টিশন করতে পারি না, 4টা প্রাইমারি পার্টিশন অথবা আমার একটা এক্সটেন্ডেড পার্টিশন। তো এখানে ও 1 থেকে 4 পর্যন্ত রেখে দিছে হলো 4টা প্রাইমারি পার্টিশন ক্রিয়েট করার জন্য, মানে 4টা প্রথম দিকে সারির অংশ রাখার জন্য। মানে 4টা প্রাইমারি রাখতে পারি অথবা 3টা প্রাইমারি একটা এক্সটেন্ডেড রাখতে পারি। দেখবেন যে এক্সটেন্ডেড পার্টিশনের নাম্বারটা 5 দিয়ে আসে, মানে লাস্টে থাকে। তো আমরা এখানে একে রাখছি আর কি। তো এক্সটেন্ডেড পার্টিশন থেকে যেগুলো ক্রিয়েট হবে এগুলো 5 থেকে স্টার্ট হবে। তো 1 থেকে 4 পর্যন্ত হলো রিজার্ভ আমার মেইন পার্টিশনের জন্য। মানে আমরা যেরকম কম্পিউটারে উইন্ডোজে যেরকম আমরা সি থেকে স্টার্ট করতে হয়, আমরা কি এ বি ইউজ করি না? এ বি কোথায় ইউজ হয় তাহলে? আমরা কি সি ড্রাইভের আগে আমরা কি বি ইউজ করতে পারি? বি ড্রাইভ আমরা ইউজ করতে পারি এখানে, আমি যেরকম কম্পিউটার থেকে দেখাই। এখানে সি মাউন্ট থেকে চেঞ্জ স্টার্ট করা হচ্ছে যায়, মাউন্ট পয়েন্ট চেঞ্জ করা যায়। ভাইয়া। সিটা না, সিটা তো মানে সি থেকেই তো স্টার্ট মাউন্ট। হয়, এ বি থেকে স্টার্ট করতে পারি আমরা? না, এবি থেকে পারি না। এ বি থেকে পারি না। এই ঠিক সেম এখানেও 1 থেকে 4 পর্যন্ত প্রাইমারি পার্টিশনের জন্য ও রিজার্ভ রেখে দেয়। এই নাম্বারগুলো প্রাইমারি পার্টিশনের জন্য। এখানে দেখেন, এখানে কিন্তু 1 2 3 ইউজ হয়েছে এসডিএ তে, কারণ প্রাইমারি পার্টিশন আছে এখানে। ঠিক আছে, এই জন্য 5 থেকে স্টার্ট হয়েছে। কিছুটা বুঝতে পারছি ভাইয়া? একটু নিজেরা একটু প্র্যাকটিস করেন তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা ভাই, আমি একটু প্রবলেম হয়েছে ওইটা যে হার্ড ডিস্ক অ্যাড করতে যে ওই যে এখন একটা ইউআর ইন ইমার্জেন্সি মোডে চলে আসছে, তো যখন স্টার্ট করতে গেছি তো এটা থেকে রিকভারি করা পসিবল? এটা থেকে রিকভারি করা পসিবল, কিন্তু এটা দেখাবো কিভাবে? দেখানোর তো কোনো অপশন নাই। একটা কাজ করেন, আমি সহজ বুদ্ধি দেই, মনে করেন যে সিস্টেম ক্র্যাশ করছে, নতুন করে স্টার্ট করেন। তাহলে দেখবেন যে মানে নিজের কাছে একটা খারাপ লাগবে যে না, সামনের বার থেকে আমি একটু কেয়ারফুল থাকবো। কৃষ্ণা কিছু বলবো ভাইয়া? শোনা যায় কথা?
না ভাইয়া, একটু জোরে বলতে হবে, আমি শুনতে পাচ্ছি না ভাইয়া। হ্যাঁ, বলছিলাম যে এই বাকি হার্ড ডিস্কটা কি হবে, মানে আমি তো এখানে 42 জিবি ইউজ করছি, আর বাকি যেটুকু অংশ আছে এটা কি আপনার ওই ভিজি হ্যাঁ, ফাইলের মধ্যে থাকবে? বাকি অংশটাও ইউজ করতে পারবো, বাকি অংশটা ইউজ করব। দেখি কতটুকু ফ্রি স্পেস আছে আমার কাছে এখন। আমি এখন দেখবো হলো ভিজি ডিসপ্লে থেকে দেখতে হবে কতটুকু ফ্রি স্পেস আছে। ভিজি ডিসপ্লে দিয়ে ভিজি তে যেতে হবে, আরো ইউজ করা যায় ভিজি ডিসপ্লে, ভিজি আমার ভিজির নাম। তো আমার এখানে ফ্রি স্পেস কতটুকু আছে, এখানে ফ্রি স্পেস ওই ফ্রি 2.99 জিবি আমার ফ্রি আছে, বাকিটা সিস্টেম একটু খেয়ে ফেলছে আর কি। হ্যাঁ, অ্যালোকেট করছি আমি 42 জিবি আমার ফ্রি স্পেস আছে, আর 2.99 জিবি ইচ্ছা করলে ওইটাকেও আমরা কোথাও নিয়ে রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। ইচ্ছা করলে এরকমও করা যাবে যে আমি ইনশাল্লাহ আগামীকাল দেখাবো যে নতুন একটা হার্ড ড্রাইভ আমি অ্যাড করলাম, নতুন হার্ড ড্রাইভটা আমি এখানে অ্যাড করব, মানে এখানে 2.99 না, আমি এখানে আরো বাড়াবো, ওটাও করা যাবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন বলছিলাম যে এখানে যে 42 জিবি যেটা তৈরি করছি আর কি, এটা কি আবার ভেঙে কি নতুন করে বাড়ানো কমানো যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। আমরা এটা আগামীকাল দেখবো। আমরা অবশ্যই ছোট বড় করতে হবে, না হলে হবে না তো। যে হয়তোবা একজন নিয়ে রাখছে 42 জিবি, উনি হয়তোবা বলছে না আমার এত লাগবে না, আমি কমাই দেন, সমস্যা নাই কমাই দিব। মানে অনেক সময় ফোল্ডার ছোট বড় করতে হয় না, আমরা ওটাকে ছোট করে অন্য জায়গায় ইউজ করতে পারবো এই সাইজটা, এবং উইদাউট এনি ডেটা লস, এটা এনশিওর করতে হবে। কোশ্চেন আছে কারোর? কোশ্চেন না থাকলে আজকে মনে শেষ করে ভাইয়া ফেলবো, আপনারা একটু এলএসবিএল প্র্যাকটিস কে করবেন। জি ভাইয়া এলএসবিএল কি করে যে এখানে হচ্ছে এসডিডি, এসডিসি এবং এসডিবি তে আমরা হচ্ছে এই যে 42 জিবি করে দেখতেছি বিজিএল ডিস্কে। তো এইখান থেকে তো হচ্ছে কি আমি আসলে বুঝতে পারবো না যে আমার টোটাল কতটুকু স্পেস হচ্ছে কি এখানে আছে। তো এটা কি হচ্ছে কি কোনোভাবে দেখা সম্ভব যে হচ্ছে টোটাল আমার আসলে অ্যাকচুয়ালি কত স্পেস আছে? এটা এটা কি মানে কোনো কমান্ডে দেখা সম্ভব? এটা এটা অবশ্যই সম্ভব ভাইয়া। এখানে আমার 42 জিবি আছে, এটার 1% এ পর্যন্ত ইউজ হয়েছে, বাকিটা আরো ইউজ করা যাবে। এরকম যে কতটুকু ইউজ হচ্ছে এটা দেখার জন্য। হ্যাঁ মানে এখানে হচ্ছে যেটা দেখাচ্ছে যে হচ্ছে আমার এখানে 42 জিবি আছে বিজিএল ডিস্কের আন্ডারে, এবং হচ্ছে 16 জিবি, মানে হচ্ছে টোটাল আর কি। আমি দেখতে চাচ্ছিলাম যে আমার এই সিস্টেমে টোটাল কত জিবি আমি হচ্ছে গিয়ে হার্ড ডিস্ক ইনস্টল করলাম, এইটা আর কি, টোটাল এইটা কত দেখার জন্য জিবিটা আর কি। ইনস্টল করলাম এটা এখান থেকে হিসাব করতে হবে যে আমার এইচডিএ হলো 50 জিবি, এইচডিবি হলো 20 জিবি, এইচডিসি হলো 20 জিবি, এইচডিডি হলো 20 জিবি, এরকম ভাবে করতে হবে। তো 20 20 20 60 আর হলো 50, 110 না, 110 জিবি। আর এখানে কি ওই অ্যাড্রেসটা কি ওই মেমোরি অ্যাড্রেসের মতো কাজ করে? এক্স্যাক্টলি মেমোরি অ্যাড্রেসের মতো কাজ করে। একটু নিজেরা প্র্যাকটিস করব, তাহলে আমি আজকে শেষ করে ফেলি। হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, একটু প্র্যাকটিস করবো সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।